আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারহান সাকিব। আজকে আমার প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গতকাল রাতে একটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্টে অলরেডি কিছু পরিচয় সংক্রান্ত কথাবার্তা বলেছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমার পরিচয় জানার চেয়েও তোমাদের জন্য যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি অথবা আমার যে এক্সপিরিয়েন্স বা হচ্ছে আমার যে সময় বা এফোর্ট, সেটা তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারে। অর্থাৎ আমি আজকে পুরোটুকু সময় মূলত কারক পড়াবো, তবে কারক পড়ানোর ফাঁকে ফাঁকে তোমাদের কমেন্টগুলো দেখে আমি বোঝার চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো কী। আরও যদি স্পেসিফিক্যালি বলি তাহলে হচ্ছে তোমাদের পেইন পয়েন্টগুলো কী কী। যেহেতু আমিও একটা সময় তোমাদের এই অবস্থাটা পার করে এসেছি, অবভিয়াসলি আমার অবস্থানটা এতটা হার্ডেল আমাকে পার হতে হয়নি, যেহেতু আমার যখন ছাত্রজীবন ছিল, অর্থাৎ আমার যখন কলেজ লাইফ ছিল, স্কুল লাইফ ছিল, তখন এরকম লকডাউন পার হতে হয়নি। অবভিয়াসলি সেটা সঠিক, কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের সময় প্রচুর হরতাল ধর্মঘট হতো, এবং আমি জেএসসি প্রথম ব্যাচ ছিলাম, যাদের মনে করো আগামীকাল ম্যাথ পরীক্ষাটা দিলেই পরীক্ষা শেষ, এমন সময় একটা হরতাল দেওয়া হয়েছিল দেখে পরীক্ষাটা 13 দিন পিছিয়ে গিয়েছিল। অর্থাৎ ওই যে সিচুয়েশনটা, ওই সিচুয়েশনটা কিন্তু আমিও পার করে এসেছি। তাই আশা করি কিছু কিছু তোমাদের সিচুয়েশনগুলো বুঝবো, আমরা সবগুলো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে আমাদেরকে একটু কমেন্ট করে জানাও, আমি নিয়মিত তোমাদের কমেন্টগুলো পড়বো এই কারো পড়ানোর পাশাপাশি। একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে, বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে তোমরা ক্লাসটা জয়েন করছো। আমি একটু কমেন্ট পড়ে আসি, ঠিক আছে? আর আমরা মূলত আজকে কারক পড়ব, কারকের পাশাপাশি আমরা বিভক্তি পড়ব, সম্বন্ধী পদ এবং সম্বোধন পদ পড়ব। লেটস সি যে আমাদের সাথে কোন কোন বন্ধুরা অলরেডি জয়েন করে ফেলেছে। আচ্ছা, সো আমাদের সাথে এখন পর্যন্ত অনেক বন্ধু জয়েন করেছে, প্রায় 150-র মতো কমেন্ট আমাদের কাছে অলরেডি চলে এসেছে। লেটস সি। আমাকে জান্নাতুল নাইম বলছে কেমন আছেন স্যার। রুমানা রাবেয়া বলছে ফ্রম সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কলেজ, সাবার। ফাহিম বলছে ফাতিমা মৃদুলা ঢাকা কেরানীগঞ্জ থেকে। বাইন আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ইস্মিতা চৌধুরী চিটাগং থেকে। জেবা সামিহা আসসালামু আলাইকুম বলছে। সজীব হাসান আসসালামু আলাইকুম বলছে। মাগুরা থেকে মন্দিরা ব্যানার্জি আমাদের সাথে জয়েন করেছে। হার্ড ওয়ার্কার এমআরএম কমেন্ট করেছে বগুড়া থেকে। অঙ্কিতা দেবনাথ নমস্কার বলছে। নমস্কার অঙ্কিতা। তো অনেক অনেক বন্ধুরা আমাদের সাথে ইতোমধ্যেই জয়েন করেছে। এখন আমি আজকের ক্লাসটার পারপাস একটু তোমাদেরকে বলি, যে কেন আমাদেরকে আসলে কারক পড়তে হবে। একদম ছোটোবেলা থেকে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একদমই আমাদেরকে এই ব্যাপারটা বোঝায় না যে এই যে শিক্ষাটা আমি নিচ্ছি, সেটা আসলে আমি কেন নিচ্ছি, আমার লাভটা কোথায়। অর্থাৎ আমি একেবারে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত, অর্থাৎ এইচএসসি পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ করেছি। সবসময় আমি জানি যে তোমাদের এটা করতে হয়। তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে কেন উৎপাদক বিশ্লেষণ করতে হবে, কিংবা কেন তোমার বিভিন্ন ধরনের ক্যালকুলাস শিখতে হবে? অর্থাৎ তোমার রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনটা কোথায়, বা কি করে তুমি এই জিনিসটাকে আরও ভালো এক্সিকিউট করতে পারবে। এই ব্যাপারটা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় না দেখেই আমরা আসলে বুঝতে পারি না যে যা পড়ছি সেটা কেন পড়ছি, এবং যেটা পড়ছি সেটা আদৌ জীবনে কখনো ব্যবহার করতে পারবো কিনা। সো আজকে আমাকে তোমরা কমেন্ট করে জানাও যে এই যে আমরা ছোটোবেলা থেকে মোটামুটি একটা বড় সময় পর্যন্ত কারক পড়ে এসেছি, এবং আজকে আরও পড়বো অবভিয়াসলি, কেন পড়েছি আমাকে একটু কমেন্টে লিখে জানাও। আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। সো সালাম দিয়েছে ইকরামুল হোসেন, মনিকা রয় রাজশাহী থেকে দেখছে। তারপরে হচ্ছে আরিস নূর সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। শাম্মী সালাম দিয়েছে। স্বর্ণাপল তার ফ্রেন্ডদেরকে মেনশন করে ডাকছে। তারপর হচ্ছে ইশরাত আরফিন সালাম দিয়েছে। তারপর ফাহিম আরিফ। সাউন্ডটা একটু নয়েজ আসছে, আচ্ছা একটু আমি তাহলে ইয়ারফোন ছাড়া কথা বলে দেখি। এখন কি আমার সাউন্ডটা ক্লিয়ার? আচ্ছা, একটু কমেন্ট করতে আমাকে জানাও যে সাউন্ডটা কি ঠিকঠাক আছে কিনা। একজন বলছে যে মাইকে ধুমধাম হচ্ছে। এটা আসলে মাইকে ধুমধাম হচ্ছে না, আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই কারণে কিছুটা আওয়াজ হচ্ছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু আমাকে লিখে জানাও, আমি তাহলে ক্লাসটা ফরওয়ার্ড করতে পারি। আচ্ছা, আর তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আগেই কথা বলেছিলাম যে পড়ালেখার পাশাপাশি আমরা আমাদের পার্সোনাল লাইফের বিভিন্ন প্রবলেম, যেমন অনেকেই বলছে যে ঘুমের স্কেডিউল নিয়ে খুব প্রবলেম হচ্ছে, যে কখন ঘুমাবো কখন উঠবো বুঝতে পারছি না। অর্থাৎ দেখা যাচ্ছে যে ঘুমাতে গেলে রাত শেষ হয়ে যাচ্ছে, আবার ঘুম থেকে উঠলে দিন শেষ হয়ে যাচ্ছে, একটা অদ্ভুত সমস্যা। এই সকল সমস্যা নিয়ে কথা বলবো, কিভাবে কম করে চান্স পাওয়া যায়, এই ধরনের কিছু প্রশ্ন এসেছে। যদি এই ধরনের শর্টকাট মেথড আসলে খুব বেশি ফ্রুটফুল না, তারপরে এগুলো নিয়ে কথা বলবো যে আসলে কতটুকু না পড়লেই নয়, সেটা আমরা বলে দেবো। ইতিমধ্যে 500 বেশি ফ্রেন্ড আমাদের সাথে জয়েন করেছে। এখন তামজিদ বলছে ক্লিয়ার, সো তাসনোভা বলছে ক্লিয়ার, ঠিক আছে, সবাই ক্লিয়ার বলছে, যেহেতু এখন আমরা আমাদের ক্লাসে যাই, ঠিক আছে।
আর ইন দ্য মিন টাইম তোমরা আমাদেরকে লিখে জানাও যে কারকটা আমরা কেন পড়েছি। নামির আফরোজ অলরেডি বলেছে যে কারক পড়েছি পরীক্ষায় নম্বর তোলার জন্য। আচ্ছা হ্যাঁ, ওয়ান অফ দ্য মেইন রিজনস অবশ্যই পরীক্ষায় নম্বর তোলার জন্য, কিন্তু লেটস সি আমরা আজকে কারক কেন পড়বো আমি পুরো ক্লাসের পর তোমাদেরকে এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা প্রথমে কারক সম্পর্কে একটু জানি, অর্থাৎ কারক আসলে কাকে বলা হয়। আর একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে আমি যেই পেসে কথা বলছি, অর্থাৎ যতটুকু দ্রুত আমি কথা বলছি এতটুকু দ্রুত কথা বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমি ধীরে ধীরে কথা বলতেও পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো প্রথমে আমরা কারক পড়বো। আমাকে একটু কমেন্টে তোমরা লিখে জানাও যে তোমাদের বর্তমান সিচুয়েশনটা কি। অলরেডি প্রায় 900-র মতো কমেন্ট চলে এসেছে আমাদের কাছে। আচ্ছা, একদম শুরুতে আমরা কারক সম্পর্কে জানবো, এবং আগেই একটা জিনিস একটু বলি, আমাদের যে এই ক্লাসটা কারক সম্পর্কিত, এটা একদম বেসিক থেকে শুরু করে তোমাকে একদম প্রো লেভেল পর্যন্ত কারক বুঝতে এবং কারক ব্যবহার করতে সাহায্য করবে। অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র এসএসসি এইচএসসি পরীক্ষা পর্যন্তই এই কারকটা শিখলে যে চলবে তা কিন্তু না, তোমাদেরকে এর আগেও, অর্থাৎ যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দিবে কিংবা পরবর্তীতে যখন তোমরা যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে সেখানেও কিন্তু কারক থেকে প্রশ্ন এসে থাকে। এই কারণে একদম বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত আমরা আজকে ক্লাসটাতে শিখব। এখন আমরা প্রথমে জানি যে কারক শব্দটার অর্থ কি। কারক শব্দটার অর্থ হচ্ছে যে যা ক্রিয়া সম্পাদন করে। এখন যে ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলা হচ্ছে, তাই তো? সো এরপরে আমরা দেখি কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। আমরা কি এটা কমেন্টে জানি? আচ্ছা, একটু কমেন্ট করে আসি। মন্দিরা ব্যানার্জি পারফেক্ট বলছে, জায়মা মেহজাবিন সমস্যা হচ্ছে না বলছে। আমাদের বাংলা সেকেন্ড পেপার কোশ্চেন মানদণ্ড নিয়ে জানতে চেয়েছে আরএস নূর, এটা নিয়ে একদম আলাদা একটা ক্লাস নিব। তোহা বলছে নো প্রবলেম, অলরাইট ভাইয়া বলছে, সিফাত হাসান সালাম দিচ্ছে, নামিরা আফরোজ আসসালামু আলাইকুম বলছে, ক্লাউডিটন তার এক বন্ধুকে মেনশন করেছে, বাইনা আক্তার বলছে ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন অবজেক্টিভের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। কারক ব্যাকরণের শব্দতত্ত্ব এই যে অংশটা রয়েছে, আমরা কিন্তু জানি যে ব্যাকরণের কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, শব্দতত্ত্ব রয়েছে, বাক্যতত্ত্ব রয়েছে। তো এই যে আলাদা আলাদা প্রশ্নের মধ্যে কারক হচ্ছে ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। আচ্ছা, তারপর এই যে কারক এই শব্দটা কিন্তু কৃত প্রত্যয় দ্বারা সাধিত হয়। অর্থাৎ এই শব্দটাকে আমি যদি ভাঙি তাহলে হচ্ছে আমি পাবো ক্রি যোগ অক যোগ কি পাবো, আমরা পাবো হচ্ছে ক্রি যোগ অক, এখানে ইকুয়ালস টু কারক হবে, অর্থাৎ ক্রি এবং অক যোগ করলেই আমরা কারক পাই। তারপর কারক শব্দটা একটা সংস্কৃত ভাষার শব্দ। তোমাদেরকে একটা সহজ ট্রিক বলে দেই, যে ট্রিকটা আমি আমার স্কুল কলেজ লাইফে অনেক কাজে লাগিয়েছি এবং অনেক সুফল পেয়েছি। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সংস্কৃত শব্দ কোনটা আর কোনটা খাঁটি বাংলা শব্দ এটা নিয়ে একটু ঝামেলার মধ্যে পড়ে যাই। বিশেষত এই সমস্যাটা আমি অনেক বেশি ফেস করেছি যখন কিনা আমি উপসর্গ নিয়ে পড়তে গিয়েছি বা উপসর্গ পড়াতে গেছি তখন। কারণ উপসর্গ একদম আলাদা করে বইতে দেওয়া আছে যে এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ এবং এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ, এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এখন প্রশ্ন হচ্ছে সহজ ট্রিকটা কি, অর্থাৎ বোঝার উপায়টা কি, যে কোনটা সংস্কৃত শব্দ থেকে এসেছে আর কোনটা এসেছে বাংলা শব্দ থেকে। একদম সহজ উপায় হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ যেগুলো সেগুলো একটু কঠিন, একটু খটমটে এবং একটু অপ্রচলিত। অর্থাৎ কারক এই শব্দটা আমরা ব্যাকরণে অনেক ব্যবহার করলেও এই শব্দটা কিন্তু আমরা সাধারণ যে জীবনযাপন সেখানে খুব কমই ব্যবহার করি। যে আচ্ছা ক্রিয়ার সাথে সম্পর্ক বা এরকম কিছু সেটা বোঝাতে কারক এই যে শব্দটা সেটা কিন্তু আমরা খুব কমই ব্যবহার করি। অর্থাৎ এই যে একটু অপ্রচলিত এটা কিন্তু আমাদেরকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে এটা একটা সংস্কৃত ভাষার শব্দ। আচ্ছা, সো তারপরে আমরা আরেকটা জিনিস পড়ি, সেটা হচ্ছে যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। আমাকে তোমরা একটু কমেন্ট করে জানাও যে নামপদ বলতে আমরা আসলে কি বুঝি। অর্থাৎ একটু ক্লু দিয়ে দেই, সেটা হচ্ছে নামপদ বলতে দুটো পদকে বোঝানো হয়। অর্থাৎ দুটো পদের যে কোনো একটা পদ যদি বাক্যে ব্যবহার করা হয় তখন সেটাকে আমি নামপদ হিসেবে স্পেসিফাই করতে পারি। এখন আমাকে একটু কমেন্টে জানাও যে নামপদ বলতে তোমরা আসলে কি বুঝো, অর্থাৎ কোন দুটো পদকে নামপদ বলা হয়। লেটস সি, আমরা একটু কমেন্ট করে আসি। আমাদের সাথে এখন প্রায়
750 বন্ধু এই লাইভটা দেখছে। আচ্ছা, সো আমাদেরকে তাহসিনুল ইসলাম বলছে বিশেষ্য, তারপর হচ্ছে প্রীতি বিশ্বাস বলছে বিশেষ্য সর্বনাম, তারপর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলছে নামপদ ইকলস টু নাউন, পুরোপুরি সঠিক না। অর্পিতা দেবী বলছে বিশেষ্য সর্বনাম। হাসান জুবাইর বলছে ধাতু না, ধাতু কোনো পদ না। তাহমিম হাসান হৃদয় বলছে নাউন প্রোনাউন। রফিকুল ইসলাম বলছে ভাইয়া সমাজটা শেষ হয় নাই। হ্যাঁ ভাইয়া, সমাজটা তো তোমাদের সম্পদ ভাইয়া পড়াচ্ছিল, সম্পদ ভাইয়া একটু অসুস্থ, সম্পদ ভাইয়া যখন সুস্থ হবে তখন সমাজটা ওই শেষ করুক। কারণ হচ্ছে একজনের পড়ানোর মধ্যে আরেকজন যদি ইনভেট করি ব্যাপারটা একটু স্টুডেন্টদের জন্য ইনকনভিনিয়েন্ট হয়। আচ্ছা, ফাহিমা আক্তার লিনা বলছে নাউন প্রোনাউন। আজিজা হক বলছে বিশেষ্য বিশেষণ, সঠিক উত্তর হয় নাই। নুরি জান্নাত বলছে বিশেষ্য সর্বনাম। আনুষি ইসলাম বলছে সর্বনাম ও বিশেষ্য। মিথি পাল বলছে বিশেষ্য আংশিক সত্য বা আংশিক সঠিক। আশরাফুল হক ইমন বলছে বিশেষ্য বিশেষণ। আচ্ছা, সো অনেকগুলো সঠিক উত্তর আমরা যেহেতু পেয়ে গেছি, আমরা একটু রিভিল করে দিই এটা সঠিক উত্তর কি। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে আমরা যখন বলছি নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। এই নামপদ বলতে শুধুমাত্র নাউন বোঝায় না, এই নামপদ বলতে নাউন এবং প্রোনাউন দুটোই বোঝায়। অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম যারা যারা বলেছ তাদের উত্তর সঠিক, যারা বলেছ বিশেষণ তাদের উত্তর ভুল, এবং যারা বলেছ শুধু বিশেষ্য তাদের উত্তর আংশিক সঠিক, যারা বলেছ শুধু সর্বনাম তাদের উত্তরও আংশিক সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ নামপদ কোনগুলো। যেই যেই পদগুলো কোনো নাম অথবা নামের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা নামপদ বলি। অর্থাৎ নামপদ একদম সরাসরি নাউনের বাংলা ট্রান্সলেশন না। নামপদ বলতে বোঝানো হয় বিশেষ্য ও সর্বনাম। আশা করি এত জোর দিয়ে বোঝানোর পর তোমাদের মনে থাকবে। তারপর দেখি বাক্যে ব্যবহৃত নামপদ। এই যে আগের যে স্লাইডটা সেটাতে যেটা বললাম, বাক্যে ব্যবহৃত নামপদটা যেই পদের সাথে ক্রিয়াপদের সম্পর্কটা হয় সেটাকে বলা হচ্ছে কারক। অর্থাৎ আমরা যা বুঝতে পারলাম, বাক্যে ব্যবহার হওয়ার নামপদ ব্র্যাকেটে লিখে দিয়েছি বিশেষ্য সর্বনাম, এবং এখনও অনেকে কমেন্টে জানাচ্ছে, এটার জন্য অনেক ধন্যবাদ। সো এই যে পদটার সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে কারক। আচ্ছা, সো তারপর আমরা দেখতে পাচ্ছি একটু আমি কমেন্ট দেখে আসি যে 12 মিনিট লেট বলছে সামিদুল ইসলাম। শহীদুল ইসলাম শামীম বলছে কি, আমির খুশরু কর্তা বলছে কেন আমি জানি না। সঞ্চিতা দাস আদাব বলছে সিলেট থেকে, আদাব সঞ্চিতা। আমির খুশরু সর্বনাম বলছে, জয় রায় হাই বলছে। সাদিয়া ফ্রিন সিনথিয়া জানতে চাইছে কখন ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরু হয়েছে 9:30 থেকে। আচ্ছা, সো আমরা একটু তারপরে দেখি। এটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে করে, অর্থাৎ এর উৎপত্তিগত অর্থ যদি বলি, ব্যুৎপত্তির অর্থ হচ্ছে সোজা বাংলায় উৎপত্তি। কারক শব্দটার উৎপত্তিগত অর্থ হচ্ছে যে করে, ক্রি যোগ নক, যে করে। আচ্ছা, তারপরে এরপরে আমাকে একটু প্রশ্ন করেছে তাহসিনুল ইসলাম যে বোর্ডে করবেন কি না। আজকের ক্লাসটা বোর্ডে করবো না, যেহেতু অনেক কিছু লেখার আছে। আজকের ক্লাসটা আমরা স্লাইডেই নেই, যে ক্লাসগুলোতে অনেক কিছু লেখা থাকবে না, অর্থাৎ একটু কম লিখতে হবে আমাকে বোর্ডে, কম কষ্ট করতে হবে যেহেতু রোজা রেখেছি। ওই ক্লাসগুলো আমরা বোর্ডে নেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাসটা আমরা এই স্লাইড দিয়েই দেখবো, কোনো সমস্যা নেই। যদি তোমার কোনো প্রবলেম হয় আমার সাথে কথা বলতে পারো, আমি তোমাকে আরও একবার করে বুঝিয়ে দিব। আচ্ছা, সো এরপরে আমাদেরকে বলছে যে ভাইয়া এক্সাম্পল দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল আসছি আমরা অবশ্যই। তারপর এখন আমরা দেখব হচ্ছে কারক কয় প্রকার। তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে কারক যে 6 প্রকার, এই 6 প্রকারের নাম তোমরা জানো কিনা, কি কি প্রকার। তোমরা এক একজন কমেন্টে এক একটা প্রকারের নাম লিখে জানাও। অর্থাৎ কেউ কর্তৃকারক লেখো, কেউ কর্মকারক লেখো। অর্থাৎ তোমাদের যার কাছে যেই কারকটা বেশি পছন্দ তোমরা সেই কারকটা একটু লিখে জানাও। অর্থাৎ ব্যাপারটা এমন না যে তোমাকে 6টা কারকে লিখতে হবে, তুমি তোমার ফেভারিট যে কারকটা রয়েছে 6 প্রকারের মধ্যে, সেই 6 প্রকারের মধ্যে ফেভারিট কারকটা একটু লিখে জানাও। আচ্ছা, সো রোহান অলরেডি বলছে কর্তৃকারক। তারপরে হচ্ছে আকাশ খান বলছে 6 প্রকার। সায়েদ বলছে হচ্ছে অপাদান কারক। তারপর
প্রথম আদার্স 6 প্রকার বলছে। আমার প্রশ্ন কিন্তু এটা না যে কারক কয় প্রকার, আমার প্রশ্ন হচ্ছে তোমার সবচেয়ে পছন্দের কারকটা কোনটা সেটা একটু কমেন্টে লিখে জানাও। আচ্ছা, অসীম মাহমুদ অভি বলছে অপাদান, তারপরে হচ্ছে আখি বলছে কর্তৃকারক, শৈবাল রয় বলছে সম্প্রদান কারক, কর্মকারক বলছে হচ্ছে এইচ এ তকি, তাজিম মাহমুদ বলছে অপাদান কারক, সিরাজুম মনির আখি বলছে অপাদান কারক, আইরিন সুলতানা শিবু বলছে কর্মকারক, আহসানুল্লাহ বলছে সম্প্রদান, সঞ্চিতাদার বলছে সম্প্রদান, দেলোয়ার বলছে সম্প্রদান। সম্প্রদানটা মনে হয় সবারই খুব পছন্দের। সিরাজুম মনিরা আখি বলছে সম্প্রদান কারক, সুমাইয়া জাহান সালমা বলছে সম্প্রদান কারক, তারপরে রশিদ বিন এইচআর বলছে কর্মকারক, ফাহিম আক্তার লিনা বলছে করণ কারক। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করতে থাকো, আমি আরও কমেন্ট পড়বো, তবে তার মধ্যে আমরা একটু সামনে আগে তোমাদের সবচেয়ে পছন্দের যে কারকটা সেটা এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে সম্প্রদান কারক, খুব সম্ভবত বুঝতে সবচেয়ে সহজ, অথবা দয়া দাক্ষিণ্য করতে বা দান করতে তোমাদের অনেক ভালো লাগে, এই কারণে প্রবাবলি তোমাদের কাছে সম্প্রদান কারকটা সবচেয়ে ভালো মনে হচ্ছে। আচ্ছা, সো আমরা এখন 6 প্রকার কারক একটু দেখে নিই। প্রথমেই কর্তৃকারক। আমরা যে ব্যাপারটা সবসময় মনে রাখবো যে একটা বাক্য যখন আমাকে দেওয়া থাকবে এবং বাক্য থেকে একটা শব্দ সিলেক্ট করে দেওয়া থাকবে, অনেক সময় শব্দটা পরীক্ষায় বোল্ড করে দেওয়া থাকে, অনেক সময় শব্দটা আন্ডারলাইন করে দেওয়া থাকে, এবং বলা হয় এখানে আসলে এই যে শব্দটা সেটা কোন কারক এবং কোন বিভক্তি। বিভক্তিটা আমরা একটু পরে পড়বো, এখন একটু কারকটা পড়ি। তো এই যে যখন আমাকে কারক নির্ণয় করতে দেওয়া হবে তখন আমি একটা প্রশ্ন করব, অর্থাৎ যেই শব্দটাকে দেওয়া হবে, যেমন মনে করো শব্দটা একটা বাক্য যদি এরকম হয় যে আমি ভাত খাই, তাহলে এই যে আমিটা, এই আমিটাকে প্রশ্ন করতে হবে যদি আমি এই শব্দটা কোন কারক সেটা আমার কাছে জানতে চাওয়া হয়। আমরা এই অংশটুকুতে মূলত কোন কারককে কোন প্রশ্ন দিয়ে ডিটারমাইন করা যায়, ডিকটেট করা যায় সেটা সম্পর্কে জানবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কর্তৃকারক। কর্তৃকারক হচ্ছে, আচ্ছা সাদমান হাফিজ অনেক রাগ করেছে, লিখেছে যে 100 বার কমেন্ট করলেও আমার কমেন্ট পড়ে না। ঠিক আছে, এই যে সাদমান হাফিজ তোমার কমেন্টটা পড়লাম, এর আগে সাদমান হচ্ছে অপাদান কারক লিখেছে। আচ্ছা, সো তাসিনুল ইসলাম বলছে অপাদানে ঝামেলা হয়। ঠিক আছে, কর্তৃকর্ম কারণ সব লিখে দিয়েছে হচ্ছে মাহমুদুল হাসান। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করতে থাকো। আমাকে নুরি জান্নাত বলছে যে কারক কি আসলে সিলেবাসে আছে কিনা। আমি একটা জিনিস বলি, এইটা এই ক্লাসের আগেও বলেছি, যখন থেকে আমি কারক নিয়ে তোমাদেরকে পড়াবো বলছি, কারক অনেক ইম্পর্টেন্ট এই কারণে হচ্ছে এটা ভর্তি পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে এটা তোমাদের পরবর্তীতে চাকরির জন্য বা বিভিন্ন সময় প্রফেশনাল লাইফেও খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি জিজ্ঞেস করো যে এটা তোমাদের এইচএসসিতে কী কাজে আসবে, যেহেতু এইচএসসির কোর্স, এটা এইচএসসির কাজ হচ্ছে তোমাদেরকে অন্য টপিকগুলো বুঝতে এই ব্যাপারটা সহায়তা করবে। আচ্ছা, সো এরপরে আমাদেরকে সরকার সোহাগ বলছে আমার একটাও ভালো লাগে না। আচ্ছা, সো সৈয়দ সাদমান সাকি বলেছে যে স্যার আমার নামটা ভুল উচ্চারণ করলে। আচ্ছা ঠিক আছে, এখন এরপরে আমরা একটু পরের কারকটা দেখি। পরের কারকটা হচ্ছে কর্মকারক। এই কর্মকারককে আমরা যদি প্রশ্ন করি কি অথবা কাকে দিয়ে, তাহলে আমরা এই কর্মকারকটা পাই। আচ্ছা, আশা করি এই ব্যাপারটা আমরা বুঝেছি। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে শায়লা ইসলাম বলছে যে ভাইয়া কমেন্ট পড়ে না। এই যে কমেন্ট পড়েছি, সাদমান হাফিজের কমেন্টও পড়েছি। আচ্ছা, সবাই এখন বলছে সবার কমেন্ট পড়ে হচ্ছে না। মৌনতা ঐশী বলছে 9 বার কমেন্ট করেছি ভাইয়া, আমিও সাদমান, আমাকে বলেন একটু, সাদমান বলছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এরপরে পড়াতে আগাই। তো তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি করণ কারক। এটাকে প্রশ্ন করতে হয় কি দ্বারা, কিসের দ্বারা বা কিসের উপায়। তারপর সম্প্রদান কারক, এটার প্রশ্নটা হচ্ছে কাকে দেওয়া, মানে কাকে দেওয়া হচ্ছে সেটা দিয়ে আমি সম্প্রদান কারক এটা ডিটারমাইন করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে অপাদান কারক, কোথা থেকে, কখন থেকে, কিসের থেকে। এটা দিয়ে যদি আমি প্রশ্ন করি কোনো শব্দকে, তাহলে যদি সেটার উত্তর পাই তাহলে সেটা হচ্ছে অপাদান কারক। তারপর হচ্ছে অধিকরণ কারক, সেটা হচ্ছে কোথায়, কখন, কিসে। এই ধরনের প্রশ্ন দিয়ে যখন কোনো শব্দর উত্তর আমি খুঁজে পাই একটা বাক্যে, তখন সেটাকে আমি অধিকরণ কারক হিসেবে ডিটারমাইন করতে পারি। আচ্ছা, সো হীরা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হচ্ছে সবার কমেন্ট কি আসলে পড়া সম্ভব কিনা। আচ্ছা ঠিক আছে, কমেন্ট একটু কম পড়ি, আমরা একটু পড়াতে আগাই। ঠিক আছে, তোমাদের প্রশ্ন থাকলে আমি যখন প্রশ্ন করতে বলবো তখন তোমরা একটু কমেন্ট করো, আমি প্রশ্নগুলো পড়বো। আচ্ছা, তারপরে আমরা এখন একটা বাক্যে 6টা কারকের উদাহরণ দেখব, একটু দেখি। উদাহরণটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বেগম জিলাপি প্রতিদিন রান্নাঘর থেকে নিজ হাতে বাচ্চাদের বাঙ্গি দিতেন। বেগম জিলাপি প্রতিদিন রান্নাঘর থেকে নিজ হাতে বাচ্চাদেরকে বাঙ্গি দিতেন।
আচ্ছা, সো আমরা এখন দেখি যে এইখানে যে বাক্যটা আছে এই বাক্যটায় কোন শব্দটা আসলে কোন কারকের প্রতিনিধিত্ব করে। প্রথমেই বেগম জিলাপি। বেগম জিলাপি হচ্ছে কর্তৃকারক, কারণ হচ্ছে বেগম জিলাপি মূলত কাজটা করছে, অর্থাৎ কে করছে, সে হচ্ছে বেগম জিলাপি। এই কারণে ক্রিয়ার সাথে কর্তৃ সম্বন্ধ বোঝানো হচ্ছে এই বেগম জিলাপি দিয়ে। তারপর বাঙ্গি, কি দিচ্ছে, বাঙ্গি দিচ্ছে, অর্থাৎ ক্রিয়ার সাথে একটা কর্ম সম্বন্ধ বোঝানো হচ্ছে দেখেই এখানে এই যে বাঙ্গিটা সেটা হচ্ছে কর্মকারক। তারপরে হাতে, কি দিয়ে দিচ্ছেন, তিনি হাত দিয়ে দিচ্ছেন বা হাতের মাধ্যমে দিচ্ছেন, এই কারণে এটা হচ্ছে করণকারক। তারপরে বাচ্চাদের, ক্রিয়ার সাথে সম্প্রদান বোঝাচ্ছে, কারণ হচ্ছে কাদেরকে দান করা হচ্ছে সত্যত্যাগ করে। এই যে বাচ্চাদেরকে তিনি বাঙ্গি দিয়ে দিচ্ছেন বেগম জিলাপি, তিনি কিন্তু তিনি কিন্তু এই বাঙ্গিটার ফেরত চাচ্ছেন না, তাই না? যে বাচ্চাদেরকে কিন্তু তিনি বলছেন না এই যে তোমাদেরকে আমি বাঙ্গিটা দিলাম এটা আমাকে ব্লেন্ড করে জুস বানিয়ে এনে আবার খাওয়াতে হবে, এমনটা কিন্তু বেগম জিলাপি বলছে না। অর্থাৎ তিনি যেটা দিচ্ছেন সেটা একবারের জন্য দিয়ে দিচ্ছেন, তিনি কোনো কিছু আর রিটার্ন বা প্রতিদান চাচ্ছেন না। এই কারণে এখানে বাচ্চাদের এই যে শব্দটা রয়েছে এটা একটা সম্প্রদানকারক। তারপর রান্নাঘর থেকে, ক্রিয়ার সাথে এটা বোঝাচ্ছে অপাদান সম্পর্ক, কারণ হচ্ছে কোথা থেকে, জায়গাটা কোন জায়গা, জায়গাটা হচ্ছে রান্নাঘর। তারপরে প্রতিদিন, সময়টা বোঝানো হচ্ছে এই প্রতিদিন শব্দটা দ্বারা, এই জন্য এটাতে অধিকরণ কারক বোঝানো হচ্ছে। আচ্ছা, সো তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাক্যের মাধ্যমে আমরা সবগুলো কারকের উদাহরণ পেয়ে গেছি। অর্থাৎ বাক্যটা হচ্ছে কি, বেগম জিলাপি প্রতিদিন রান্নাঘর থেকে নিজ হাতে বাচ্চাদের বাঙ্গি দিতেন। এখানে বেগম জিলাপি হচ্ছে কি কারক, বেগম জিলাপি হচ্ছে কর্তৃকারক। এরপর হচ্ছে এই যে প্রতিদিন সেটা হচ্ছে অধিকরণ। তারপর হচ্ছে রান্নাঘর, এই রান্নাঘর হচ্ছে অপাদান। নিজ হাতে, এই যে হাতটা, এই হাতটা হচ্ছে করণ, বাচ্চাদের হচ্ছে সম্প্রদান। এই যে বাঙ্গি, এই বাঙ্গিটা কি, বাঙ্গিটা হচ্ছে কর্ম, এবং দিতেন এটা হচ্ছে একটা ক্রিয়া, অর্থাৎ এটা আসলে কারক নয়। এটার সাথে বাকি সবার সম্পর্ক বোঝানো হয়েছে দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে কারক হয়েছে এগুলো। আশা করি এই উদাহরণটা তোমাদের মনে থাকবে, এই কারণে কিন্তু তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছি। আচ্ছা, সো তারপরে আমি পরের স্লাইডে চলে যাই। বাক্যস্থিত অর্থাৎ বাক্যে অবস্থিত একটা শব্দের সাথে অন্য শব্দের অন্বয় বা অন্য শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। এই যে বিভক্তিগুলো বেশিরভাগ সময় আমরা দেখব যে বিভক্তিগুলোর আলাদা কোনো অর্থ নেই, অর্থাৎ এই যে কে, রে, এইগুলো কিন্তু আলাদা করে কোনো অর্থ প্রকাশ করে না। এখন তোমরা বলতে পারো না ভাইয়া, আমি যখন বলি যে আমার বাঙ্গি চুরি করেছে কে, এই কে শব্দটার তো একটা আলাদা অর্থ আছে। ব্যাপারটা কিন্তু এরকম না। বিভক্তি হিসেবে ব্যবহৃত কে আর শব্দে সর্বনাম হিসেবে ব্যবহৃত কে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, অর্থাৎ এই কে আর ওই কে কিন্তু একই না। আচ্ছা, সো তারপরে আমরা একটা উদাহরণ দেখি। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যটাতে ছাদ এর সাথে আমরা দেখতে পাচ্ছি একটা এ বিভক্তি যুক্ত হয়েছে। কি বিভক্তি? এ বিভক্তি যুক্ত হয়েছে। তারপরে মায়ের সাথে দেখা যাচ্ছে একটা শূন্য বিভক্তি যোগ হয়েছে। শূন্য বিভক্তি মানে কি? শূন্য বিভক্তি মানে হচ্ছে যখন কোনো শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না তখন সেটাকে বলা হয় শূন্য বিভক্তি। আর আমরা যদি বাকিগুলোর মতো সুন্দর করে নাম দিয়ে বলি তখন সেটাকে বলা যেতে পারে প্রথমা বিভক্তি, অর্থাৎ শূন্য অথবা প্রথমা বিভক্তি এখানে আমরা বলতে পারি। অনেক সময় আমরা অপশনে দেখি যে শূন্য দেওয়া নেই, অনেক সময় শুধু প্রথমা দেখি, আবার অনেক সময় প্রথমার বলতে শুধু শূন্য থাকে। যেটাই থাকুক আমরা সঠিক উত্তরটা আশা করি পিক করতে পারবো। আচ্ছা, সো তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি শিশুকে। শিশুকে হচ্ছে এখানে শিশুযোগ কে, এই বিভক্তিটা যুক্ত হয়েছে। এইখানে আমরা বিভক্তিটা দেখতে পাচ্ছি হচ্ছে কে বিভক্তি। তারপরে চাঁদ, চাঁদের সাথেও আলাদা করে কোনো বিভক্তি যোগ হয়নি, এই কারণে এটাকে আমরা বলছি শূন্য বিভক্তি বা এটাকে আমরা বলছি প্রথমা বিভক্তি। তারপর ইত্যাদি যে পদ, বিভিন্ন পদে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে। বিভক্তিগুলো ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক স্থাপন করেছে, অর্থাৎ বিভক্তিগুলো ক্রিয়াপদের সাথে কি সম্পর্ক স্থাপন করেছে? বিশেষ্য ও সর্বনামে
সম্পর্ক স্থাপন করেছে। আচ্ছা, কমেন্টে দেখতে পাচ্ছি বাঙ্গি নিয়ে বেশ আন্দোলন চলছে। এই আন্দোলন থামাতে হবে। বাঙ্গি আমাদের জাতীয় ফল না। বাঙ্গি যাদের ভালো লাগে তারা খেতে পারো, আর যাদের ভালো না লাগে না তারা বাদ দিতে পারো, কিন্তু এটা নিয়ে মারামারি করার কিছু নেই। আমরা যে গুরুত্বপূর্ণ কাজটা করছি, কারক বিভক্তি পড়ছি, এটা একটু পড়তে হবে, কারণ এটাই তোমাকে তোমার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে। তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে এটা, যদি কিনা ভর্তি পরীক্ষায় তুমি কারক বিভক্তি ভালো মতো অ্যান্সার করতে পারো। বাঙ্গি তোমার জীবনে টার্নিং পয়েন্ট হবে না, এবং মুড়িতে জিলাপি মাখাও তোমার জীবনে টার্নিং পয়েন্ট হবে না। এটা নিয়ে রমজানের সময় একটু হাউকাউ চলবে, কথাবার্তা চলবে, যেহেতু মানুষের কথা বলার ইস্যুর অভাব, মানুষের জীবনে বিনোদনের অনেক অভাব, মানুষ এটা নিয়ে কথাবার্তা বলবে। আর তোমাদের জন্য আমি এক্সাম্পলটা দিয়েছি পার্টিকুলারলি, যাতে তোমরা এই এক্সাম্পলটা দিয়ে তোমরা সবসময় কারক বিভক্তি মনে রাখতে পারো এবং ডিটারমাইন করতে পারো। এখন আপাতত কমেন্টে এই যে বাঙ্গি সংক্রান্ত আন্দোলন, এই আন্দোলনটা থামাও, আমরা পড়ালেখাতে একটু আসি। আচ্ছা, প্রায় 700 বন্ধু আমাদের সাথে জয়েন করেছে। তোমরা তোমাদের অন্যান্য বন্ধুরা যারা এখনও ঘুমাচ্ছে তাদেরকে একটু কমেন্টে মেনশন করে ডাক দিয়ে নিয়ে আসো, যাতে তোমরা সবাই মিলে, অর্থাৎ 1000 জনের বেশি জন মিলে, যাতে আমরা এই ক্লাসটা কন্টিনিউ করতে পারি। তারপর বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে শূন্য বিভক্তি আছে বলে মনে করা হয়। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি মায়ের সাথে কোনো বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না, চাঁদের সাথে কোনো বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না, এই কারণে আমরা এটাকে বলছি শূন্য বিভক্তি। আচ্ছা, সাদিয়া বলছে ভাইয়া একটু স্লো পড়ান। ঠিক আছে। তারপরে ইশরাত জাহান বলছে ভাইয়া একটু ধীরে পড়ালে ভালো হয়। আচ্ছা, খালেদা বেগম বলছে একটু স্লো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু আস্তে আস্তে পড়াই। ঠিক আছে। আচ্ছা, এখন থেকে আমি ধীরে ধীরে কথা বলবো। আমি ওটাও করতে পারি, কোনো সমস্যা নেই। বিভক্তি দুই প্রকার। কয় প্রকার? বিভক্তি দুই প্রকার। একটা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, একটা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। বিভক্তি কয় প্রকার? বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি বা নাম বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। আচ্ছা, সো তারপরে শূন্য বিভক্তি অথবা অবিভক্তি, এ অন্তস্থ, তে, কে, রে, র, এরা, এই কয়টা হচ্ছে খাঁটি বাংলা শব্দ বিভক্তি। এছাড়া বিভক্তি স্থানীয় কয়েকটি অব্যয় শব্দকারক সম্বন্ধ নির্ণয়ের জন্য বাংলায় প্রচলিত আছে, যেমন দ্বারা, দিয়ে, হতে, থেকে। এগুলোর আলাদা অর্থ বা মিনিংও আছে, তবে এগুলো মূলত বিভক্তি হিসেবেই বাংলা বাক্যে ব্যবহার হয়। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে মূলত কোন কোন বিভক্তিগুলোকে খাঁটি বাংলা শব্দ বিভক্তি বলা হয়। আচ্ছা, তোমাদের তো দুদিকেই সমস্যা, উভয় সংকট। মারুফ হাসান বলছে ভাইয়া আগের স্পিডে পড়ালেই ভালো হয়। ঠিক আছে। সো তারপর বলছে হচ্ছে হাসান জুবের বলছে ষষ্ঠী র এর। ঠিক আছে, আমরা আস্তেও পড়াবো না, দ্রুত পড়াবো না, আমরা মোটামুটি একটা পেসে পড়াই। ঠিক আছে। আচ্ছা, সো তারপর বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার। বাংলা শব্দ বিভক্তি কয় প্রকার? বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এই যে প্রথমার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে শূন্য বিভক্তিকেও ইনক্লুড করা হয়। এখন আমাকে একটা প্রশ্নের একটু কমেন্টে উত্তর লিখে জানাও যে অনেক সময় আমরা বাংলায় আরও কিছু নাম শুনি, অষ্টমী, নবমী, দশমী, এগুলো আমরা কখন শুনি? কোন পার্টিকুলার অকেশনে অষ্টমী, দশমী, নবমী এই শব্দগুলো আমরা শুনি? অর্থাৎ প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এগুলো আমরা শুনি মূলত কারক বিভক্তির ক্ষেত্রে। অষ্টমী, নবমী, দশমী এগুলো কিন্তু বিভক্তি নাই, কিন্তু এগুলো আমরা কখন ব্যবহার করি একটু কমেন্টে লিখে জানাও, আমি দেখি। হ্যাঁ, আচ্ছা, তানিয়া বর্ষা বলছে পূজা, আকিফ তাহমিম বলছে পূজা। আচ্ছা, তামিম হাসান হৃদয় বলছে সমাসে না, সমাসে না। মোসাম্মদ কামরুন নাহার আনিতা বলছে পূজা। আচ্ছা, সানি আলম সিনহা বলছে এগুলো নাই। তো আমিও কিন্তু বলেছি এগুলো বাংলা ব্যাকরণে নাই, কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন অকেশনে কিন্তু এটা দেখি। আচ্ছা, রফিকুল ইসলাম বলছে পূজা। আচ্ছা, সো তারপরে হচ্ছে আনিশা ইসলাম বলছে পূজা। রাশিদুল বিন এইচআর পূজা লেখার চেষ্টা করেছে কিন্তু বানান ভুল হয়েছে। জেবা সামিহা দুর্গা পূজা বলেছে। আনিকা আহমেদ বর্ষা পূজা বলেছে। সঞ্চিতা দার দুর্গা পূজার সময় বলছে। আচ্ছা, আব্দুল বিনতে বলেছে মেবি দুর্গা পূজা।
কানিজ ফাতেমা দুর্গাপূজা বলছে। ওকে, সো আমরা অনেকগুলো সঠিক উত্তর পেয়েছি। এটা কিন্তু খুবই ভালো যে তোমরা শুধুমাত্র বাংলা পড়তে এসেছো দেখে বাংলা নিয়ে জানো এরকমও না। তোমরা আমাদের আশপাশের যে সমাজ, আশপাশের যে সংস্কৃতি এবং আশপাশের যে অকেশন সেগুলো নিয়ে তোমরা মোটামুটি জ্ঞান রাখো। অর্থাৎ ভর্তি পরীক্ষার সময় যখন সাধারণ জ্ঞান রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসবে, আশা করি তোমরা তখনও এই যে চোখ কান খোলা রাখার যে অভ্যাসটা, এই অভ্যাসটার জন্য পরীক্ষা ভালো করতে পারবে। তারপরের অংশে যাই। একবচন এবং বহুবচন ভেদে, অর্থাৎ যখন বচনের পার্থক্য হয় তখন বিভক্তিগুলোর মধ্যে আকৃতিগত পার্থক্য দেখা যায়। অর্থাৎ আমরা দেখতে পারি যে কে থেকে কারা হয়ে যেতে পারে, এটা কিন্তু একটা আকৃতির পার্থক্য। বলছি না যে এটা বিভক্তির পার্থক্য, অর্থাৎ কে থেকে কারা হয়ে যায়, বিভক্তিটা এভাবে পরিবর্তন হয়, সেটা আমি বলছি না। কিন্তু এক বচন থেকে যখন বহুবচন হয় তখন শব্দের সাথে ব্যবহৃত যে বিভক্তিগুলো সেগুলোতে একটা আকৃতিগত পার্থক্য দেখা যায়। বেশিরভাগ সময় দেখা যায় যে এক বচন থেকে বহুবচনে যখন বিভক্তিগুলো যায় তখন সেটার আকার বেশিরভাগ সময় বড় হয়। আগে ছোট থেকে পরে যখন বহুবচনে ব্যবহৃত হয় তখন সেটা বড় হয়। আচ্ছা, সো তারপরে একটু এক বচন আর বহুবচনের এক্সাম্পল দেখি, যেহেতু অনেকেই এক্সাম্পল আমাদের কাছে জানতে চেয়েছে শুরু থেকেই। প্রথমা বিভক্তির ক্ষেত্রে শূন্য, অর্থাৎ শব্দের সাথে যদি কোনো বিভক্তি যোগ করা না হয় তখন সেটাকে শূন্য বিভক্তি বলা হয়, এবং শূন্য বিভক্তি মূলত প্রথমা বিভক্তির ক্যাটাগরিতে আসে। অ, এ, অন্তস্থ, তে, এতে, এগুলাই যখন বহুবচন হিসেবে ব্যবহৃত হয় তখন এগুলো হয়ে যায় রা, এরা, গুলি অথবা গুলো, গণ। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আকার আকৃতিগুলো আগের চেয়ে বড় হয়েছে, তাই তো? আচ্ছা, তারপরে কে, রে, এরে, এ, অন্তস্থ, তে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে দিগে, দিগকে, দিগেরে, দের, এগুলো বহুবচনে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে তৃতীয়ার ক্ষেত্রে, তৃতীয়ার ক্ষেত্রে কিন্তু শূন্য ব্যবহার হয়, অ, এ, তে, দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো ব্যবহার হয়। বহুবচন আমরা দেখতে পাচ্ছি দিগের দিয়া, দের দিয়া, দিগকে দ্বারা, দিগ কর্তৃক, গুলির দ্বারা। এইগুলি কিন্তু বুলেট না, ঠিক আছে? এগুলি হচ্ছে মনে করো ফুলগুলি, বইগুলি, সেগুলো। আচ্ছা, গুলিকে দিয়ে, গুলো দিয়ে, গুলি কর্তৃক, এবং দের দিয়ে। চতুর্থীতে দেখা যাচ্ছে কে, রে, এরে, এখানে জন্য বা নিমিত্তে ব্যবহার হচ্ছে। অর্থাৎ আমরা কোনো শব্দের সাথে যদি কে অথবা রে দেখতে পাই তখন এটা আসলে চতুর্থী হবে নাকি সপ্তমী হবে, কি হবে, এটা ডিটারমাইন করবে সেটা আসলে কোন কারক সেটার উপর। অর্থাৎ এই বিভক্তিটা নির্ভর করবে সেটা কোন কারক সেটার উপর। তো এগুলোর বহুবচন হচ্ছে, বহুবচন এখানে দেখতেও পাচ্ছি না, বহুবচন আছে হচ্ছে পঞ্চমীর ক্ষেত্রে দিগ হইতে, দের হইতে, দিগের চেয়ে, গুলি হইতে, গুলির চেয়ে, দের হতে, দের থেকে, দের চেয়ে। আচ্ছা, তারপরে ষষ্ঠী, র, এর বিভক্তির যদি আমরা বহুবচন দেখি সেটা হচ্ছে দিগের, দের, গুলির, গণের, গুলোর। আর সপ্তমী হচ্ছে এ, অন্তস্থ, অন্তস্থ, তে, এতে, এর বহুবচন হচ্ছে দিগে, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে। এখন তোমরা আমার কাছে প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে আমি এই যে কে রে দেখতে পাচ্ছি এটা দ্বিতীয়তেও দেখতে পাচ্ছি, আবার চতুর্থীতেও দেখতে পাচ্ছি, আবার এই যে র এর, এই রটা তো আমি এখানেও দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে কেতেও দেখতে পাচ্ছি। আমি কিভাবে ডিটারমাইন করবো যে এটা আসলে কোন বিভক্তি? তোমরা কি জানো যে যখন দুইটা বিভক্তি সেম হয়, দুইটা বিভক্তি দেখতে একই রকম হয়, তখন আসলে কোন বিভক্তিটা কোন প্রকার এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তোমরা তখন দেখবে যেই শব্দটার সাথে, আবারও বলছি, যেই শব্দটার সাথে সেই বিভক্তিটা যুক্ত রয়েছে শব্দটা আসলে কোন কারক। শব্দটা যদি সম্প্রদান কারক হয় তখন এই যে কেরে আছে এটা হবে কি, তখন এটা হবে হচ্ছে চতুর্থী বিভক্তি। আর যদি দেখা যায় শব্দটা কর্মকারক বা স্পেসিফিক কোনো একটা কারকে, সেই কারকের সাথে যেই বিভক্তিটা বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ কর্মকারকের ক্ষেত্রে অবভিয়াসলি দ্বিতীয় বিভক্তিটা বেশি ব্যবহৃত হয়, তখন সেই যে কারকটা রয়েছে সেই কারকের সাথে সম্পর্কিত বা সবচেয়ে অ্যাডজেসেন্ট টু, যেটা সবচেয়ে ক্লোজ যেটা, সেই বিভক্তিটাই কিন্তু আমাদের আলোচ্য বিভক্তি অর্থাৎ দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, সো ইকবাল মাহমুদ বলছে কারক দেখে, তারপরে হচ্ছে বৃত্তি বিশ্বাস বলছে কারকের বৈশিষ্ট্য দেখতে হবে। আচ্ছা,
তাহসিনুল ইসলাম বলছে শব্দটা যে সম্প্রদান বা কর্মকারক সেটা বুঝবো কিভাবে। হ্যাঁ, এটা নিয়ে আমি সামনে কথা বলবো। মুস্তাকিম প্রাপ্ত বলছে আগামী ক্লাসে কি পড়ানো হবে বলে দিব, আগামী ক্লাসের আগেই পোস্ট দিয়ে বলে দিব। আচ্ছা, তারপর হচ্ছে তনয় তামজিৎ একটা খুব ভালো কথা বলেছে, এটা তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইটা ভালো মতো পড়লে আজকের ক্লাসটাতে এত কষ্ট করতে হতো না। এটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, ইস্মিতা চৌধুরী বলছে ভাই এগুলো মনে রাখবো কিভাবে। সাবিহা জান্নাত বলছে বলতে যে মনে রাখবো কিভাবে। একজন বলছে ব্যাকরণের সবচেয়ে সহজ টপিক হচ্ছে কারক। আচ্ছা, তারপর হচ্ছে এইচএসসির জন্য বাংলা দ্বিতীয় পত্রের কোন বইটা ভালো হবে? বাংলা ব্যাকরণের জন্য আসলে সবচেয়ে ভালো হবে তোমাদের ক্লাস 9-10 যে ব্যাকরণ বইটা আছে সেটা থেকেই মূলত পড়াচ্ছি। আচ্ছা, সো অনেকেই জিজ্ঞেস করছে যে সেকেন্ড পেপার বইটা কোনটা পড়বো, যেহেতু বোর্ডের সিলেক্টেড বা প্রোভাইডেড কোনো বই নাই সেকেন্ড পেপার এইচএসসির জন্য, কোন বইটা পড়লে ভালো হবে? এটার সবচেয়ে ভালো উত্তর হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা, সেই বইটা কিন্তু অনেক ভালো এবং স্ট্যান্ডার্ড একটা বই, এটা তোমরা ফলো করতে পারো। এটা থেকেই তোমাদের মূলত এইচএসসি লেভেলের প্রশ্ন এসে থাকে। আর যেটা করবে সেটা হচ্ছে আলাদা করে কোনো বই কিনতে হবে না স্পেসিফিক্যালি, তোমরা একটা প্রশ্ন ব্যাংক কিনে নিতে পারো পরীক্ষার আগে। তাহলে তোমরা ক্লাস 9-10 বইয়ের বাইরেও কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, খুব বেশি প্রশ্ন যে অনেক বাইরে থেকে আসে সেরকমটা আসলে না, দেখা যায় যে ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্নগুলোই বারবার আসে, তোমরা সেগুলোর অ্যান্সারও তখন করতে পারবে। আচ্ছা, এখন মনে রাখার উপায় তোমরা একটু কমেন্টে আমাকে লিখে জানাও তো, যে যারা মনে রাখার উপায়টা জানতে চাও তারা একটু ওয়াই লিখে জানাও, আর যারা মনে রাখার উপায় জানা লাগবে না অর্থাৎ নোর জন্য এন লিখে জানাও, দেখে একটু কমেন্টে লিখে জানাও। আচ্ছা, ইভা বলছে যারা কিছুই বুঝতে পারছে না তারা কি নবম দশম শ্রেণী স্কিপ করে এসেছে কি না। ঠিক আছে, আমরা একটু মনে রাখার উপায় নিয়ে আলোচনা করবো কিনা এটা তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে তোমাদের আসলে এই ব্যাপারটা নিয়ে জানার দরকার আছে কি না। আচ্ছা, সো অনেকেই ওয়াই লিখে জানাচ্ছে আমাদেরকে অলরেডি। আমাদের কিন্তু স্টুডেন্ট সংখ্যা আগের চেয়ে একটু কমে গেছে, অর্থাৎ 30 জন স্টুডেন্ট ফাঁকি দিয়েছে, 690 থেকে এখন একটু কমে এসেছে। এটা একটু এনশিওর করতে হবে, বন্ধু বান্ধবদেরকে জোর করে ডেকে ক্লাসে নিয়ে আসতে হবে, কারণ বলবে যে আজকের ক্লাস মিস। অনেকেরই দেখো নবম দশম শ্রেণীতে ভালো মতো পড়ে নাই দেখে আজকে বুঝতে সমস্যা হচ্ছে, আজকের ক্লাসটা মিস করলে আবার কবে সুযোগ আসবে এই কারক বোঝার এটা কিন্তু কেউ জানে না। আচ্ছা, নাফিউল ইসলাম বলছে না মনে রাখার উপায় জানা লাগবে না, জুয়েলও বলছে উপায় লাগবে না। ঠিক আছে, অভিজিৎ সরকার বলছে উপায় লাগবে না, এমনি মুখস্থ করেছি জীবনেও ভুলবো না। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে অনেকেই বলছে লাগবে, অনেকেই বলছে লাগবে না। আমি একদম সহজ একটা উপায় বলি, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা এই যে কারক আছে, কারকের সাথে একটা একটা করে বিভক্তি বা বিভক্তির ক্যাটাগরি সম্পৃক্ত। যেমন আমি যদি বলি কর্মকারক, কর্মকারকের সাথে বেশিরভাগ সময় দ্বিতীয় বিভক্তি হয়। তারপরে দেখা যায় যে করণকারকের সাথে তৃতীয় বিভক্তি যোগ হয়। অর্থাৎ যখন তোমাকে কোনো একটা কিছু ডিটারমাইন করতে দেওয়া হবে, যে একটা শব্দ দিয়ে বললো যে এটা কোন কারকে কোন বিভক্তি, তুমি আগে বিভক্তিটা ডিটারমাইন করবা না, তুমি আগে ডিটারমাইন করবা এটা কোন কারক। মনে করো তুমি ডিটারমাইন করতে পারলা যে এটা কোন কারক, তুমি এটা ডিটারমাইন করতে পারলা যে এটা হচ্ছে কর্তৃকারক। তো দেখা যায় অধিকাংশ সময় কর্তৃকারকের সাথে প্রথমা বিভক্তি হয়। এই কারণেই তখন তুমি মোটামুটি 80% শিওর থাকতে পারো যে এটা কর্তৃকারকের সাথে যেহেতু আছে এটা একটা প্রথমা বিভক্তি হবে। এখন অনেক সময় দেখা যায় যে দুইটা জিনিসটা কনফিউশন হয়, যে আচ্ছা আমি যে জিনিসটা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে দুইটা বিভক্তি দেখতে একই রকম, যে যেমন দ্বিতীয় আর চতুর্থের ক্ষেত্রে কে রে দেখতে একই রকম, তাহলে আমি আলাদা করে বুঝবো কিভাবে? তখনই কিন্তু আমরা এই ট্রিকটা খাটাবো, যে আমরা দেখবো যে দেখো একদম এক্সাম্পল দিয়ে বুঝাই, ধোপাকে কাপড় দাও আর ভিক্ষুককে ভিক্ষা দাও। কি বললাম? ধোপাকে কাপড় দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে বিভক্তি কোনটা? আমি যদি ধোপা আর ভিক্ষুক এই দুটো শব্দের কারক বিভক্তি নির্ণয় করতে যাই তাহলে একটু আমি উপায়টা বলি, হ্যাঁ, তাহলে তোমরা মন রাখতে পারবে। ধোপা কে, কেটা হচ্ছে এখানে বিভক্তি, রাইট? ভিক্ষুক কে, কেটা হচ্ছে এখানে বিভক্তি, ঠিক আছে? ধোপা কে, ভিক্ষুক কে। এখন আমরা
দুটো ক্ষেত্রেই যে বিভক্তিটা পেলাম সেটা হচ্ছে কে বিভক্তি। কোন বিভক্তি? কে বিভক্তি। এখন আমরা দেখি কে বিভক্তিটা কোন কোন ক্যাটাগরিতে পড়ে। কে বিভক্তিটা দ্বিতীয়ার মধ্যেও পড়ে, আবার কে বিভক্তিটা চতুর্থীর মধ্যেও পড়ে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি কীভাবে বুঝবো যে কোনটা কোন বিভক্তি? এই যে এতক্ষণ যা বললাম, ধোপাকে আমি যখন কাপড় দিচ্ছি তখন কিন্তু সেটা সম্প্রদানকারক না, কারণ ধোপা কাপড় ধুয়ে ইস্ত্রি করে আবার তোমার কাছে ফেরত দিবে। এই কারণে এটা কিন্তু সম্প্রদানকারক বা সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া না। এই কারণে ধোপাকে যখন আমি কাপড় দিচ্ছি এই কেটা দ্বিতীয়া বিভক্তি হবে। আবার যদি ভিক্ষুককে ভিক্ষা দাও এটা আমি বলি, তখন দেখা যাচ্ছে ভিক্ষুককে, এই যে কেটা, এই কেটা হচ্ছে তখন চতুর্থী বিভক্তি, অর্থাৎ এটা কিন্তু তখন আর কর্ম না, কারণ হচ্ছে এখানে সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া বোঝাচ্ছে। আশা করি তোমরা বিভক্তিটা কিভাবে ডিটারমাইন করবে সেটা বুঝতে পেরেছো। আরেকবার সহজ করে বলে দিই, তোমরা প্রথমে এটা ডিটারমাইন করবা, এটা তোমাদের আজকের ক্লাসের টাস্ক বা HW। তোমরা আমাকে এটা আজকের ক্লাসের পর লিখে জানাবা যে কোন কারকের সাথে কোন বিভক্তিটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেমন আমি একদম উদাহরণ দিয়ে বলে দিয়েছি যে কর্মর সাথে দেখা যায় যে দ্বিতীয়টা বেশি ব্যবহার হয় আর সম্প্রদানের সাথে চতুর্থীটা বেশি ব্যবহার হয়। এরকম করে তোমরা আমাকে বাকি কারকগুলোর সাথে কোনটার সাথে কোন কোন বিভক্তি যুক্ত হয় সেটা লিখে জানাবা, এবং এই কারকটা আমি যখন ডিটারমাইন করতে পারবো একটা শব্দ থেকে মোটামুটি 80% শিওর সেটার সাথে অ্যাডজেসেন্ট টু যেই বিভক্তিটা আছে সেটাই হবে। আচ্ছা, তারপরে পরের স্লাইডে যাই। এখন আমরা বিভক্তি যোগের নিয়ম জানব। অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে রা যুক্ত হয় না, গুলি অথবা গুলো যুক্ত হয়। যেমন পাথরগুলো, আমরা কিন্তু বলি না যে পাথররা এদিকে আসেন, পাথররা তোর মাথায় ছুঁড়ে মারবো। অথবা আমরা কিন্তু বলি না যে গরু গুলির ক্ষেত্রে আমি কিন্তু বলি না যে গরুরা আজকে আমাদের গুঁতো দিয়েছে, আমরা বলি যে গরুগুলো আমাদের গুঁতো দিয়েছে, তাই তো? আচ্ছা, সো অপ্রাণী যখন হবে, যেমন পাথর, অপ্রাণী মানে কি? যেটা জ্বর, অর্থাৎ যেটা জীবন নাই, সেটাই হচ্ছে অপ্রাণী। ক্যাটাগরি নাম্বার 1 অর্থাৎ কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 2 হচ্ছে ইতর প্রাণীবাচক যদি হয়, অর্থাৎ আমরা যদি দেখি যে প্রাণীটার কথা বলা হচ্ছে সেই প্রাণীটা আসলে খুব বুদ্ধিমান কোনো প্রাণী না বা একটু নিচু শ্রেণীর প্রাণী। দুঃখিত, গরুকে আমি নিচু শ্রেণীর প্রাণী বলছি কারণ আমি আসলে গরুকে নিচু শ্রেণীর প্রাণী মনে করি না, কিন্তু আমাদের ব্যাকরণগতভাবে গরুকে এভাবে ক্যাটাগরাইজ করা হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে রা যুক্ত হয় না, সাথে গুলি অথবা গুলো যুক্ত হয়। তারপরে অপ্রাণীবাচক বা জ্বর যে শব্দগুলো রয়েছে সেগুলোর উত্তর বা সেগুলোর পরে কে বা রে বিভক্তি হয় না, শূন্য বিভক্তি হয়। মানে কি? আমরা কিন্তু বলি না যে কলম রা দাও, আমরা কিন্তু বলি না যে কলম কে দাও, আমরা বলি কলম দাও, অর্থাৎ শূন্য বিভক্তি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনো বিভক্তি এখানে যুক্ত হয়নি। তাই তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে বিভক্তি যোগ করার সময় কিভাবে কন্ডিশনগুলো অ্যাপ্লাই হয়। এরপরে একটা কঠিন শব্দ দেখতে পাচ্ছি, স্বরান্ত শব্দের পরে এ বিভক্তির রূপ হয় অন্তস্থ বা এ স্থানে তে বিভক্তিও যুক্ত হতে পারে, যেমন মা যোগ এ মায়ে, ঘোড়া যোগ এ ঘোড়ায়, পানি যোগ তে পানিতে। আচ্ছা, এটা একটু অ্যাডভান্স লেভেলের একটা কন্ডিশন, যেহেতু আমি শুরুতেই বলেছি তোমাদেরকে আমি একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো, তাই তোমাদেরকে এই কন্ডিশনটা পড়াচ্ছি। যাদের খুব বেশি অ্যাডভান্স পড়ার দরকার নেই, অর্থাৎ যাদের অবজেক্টিভে ফুল মার্কস পাওয়ার দরকার নেই, মোটামুটি 85% মার্কস পেলেই হবে, তাদের জন্য এই রুলসটা না। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের রুলস, আগেই বলে নিই। সাইকা বিনতে লাবণ্য প্রশ্ন করেছে স্বরান্ত কি? আচ্ছা, অভিজিৎ সরকার বলছে মা আমাকেও প্রায় ইতর প্রাণী বলে, দুঃখজনক একটা ব্যাপার, আমাকেও বলে, ব্যাপার না। আচ্ছা, সো স্বরান্ত, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে স্বরান্ত মানে কি? স্বর যোগ অন্ত, অর্থাৎ স্বরের পরে, অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে পরে, স্বর যোগ অন্ত অর্থাৎ স্বরের পরে এ বিভক্তিটা যদি থাকে, সেই এ বিভক্তিটার রূপ অনেক সময় পরিবর্তিত হয়ে কি হয়? অন্তস্থ বা এ, অর্থাৎ এর জায়গায় এই যে এটা রয়েছে, এই এর জায়গায় তে বিভক্তিও যুক্ত হতে পারে, যেমন মা যোগ এ। এখন কেন স্বরান্ত বললাম? কারণ হচ্ছে স্বরের অন্তে বা স্বরের পরে এ যুক্ত হয়েছে, তো এই এটা একসাথে হয়ে গেছে কি মা যোগ অন্তস্থ একার, এটা কিন্তু মা এ হয় নাই, অর্থাৎ শুধুমাত্র এটা দিয়ে কিন্তু এই বিভক্তিটা হয় নাই। এখানে আমরা কিন্তু একটি বিভক্তির রূপ পরিবর্তন দেখতে পাচ্ছি, রাইট?
তারপরে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘোড়া যোগ এ ঘোড়ায়, পানি যোগ তে পানিতে। আচ্ছা, আশা করি এই রুলসটা বুঝতে পেরেছি। আগে বলছি এটা অ্যাডভান্স রুল, সবার আসলে বুঝতে হবে বা মনে রাখতে হবে এমনটাও না। তারপরে এটাও একটা অ্যাডভান্স রুল, অকারান্ত ও ব্যঞ্জনান্ত। অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ। তার মানে অকারান্ত মানে কি? যখন কোনো শব্দের শেষে অ থাকবে, অর্থাৎ যখন কোনো শব্দের শেষে বাড়তি কোনো কিছু আমি দেখতে পারবো না, তখনই আমি সেটাকে বলতে পারবো অকারান্ত। যেমন উদাহরণ দেখো, লোক, লোকের সাথে কিন্তু আমি বলছি না যে লোকে, তারপর আমি কিন্তু বলছি না এইটুকু অংশ যদি দেখি, এইটুকু অংশ কিন্তু আমি লোকরাও বলছি না, অর্থাৎ এটা অকারান্ত একটা শব্দ। আর ব্যঞ্জনান্ত শব্দ মানে কি? যে শব্দটা শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে, অর্থাৎ এই যে বিদ্যান, এটা শেষে আমি দেখতে পাচ্ছি এটা একটা ব্যঞ্জনান্ত শব্দ, বা এর শেষে একটা ব্যঞ্জন বর্ণ রয়েছে, সেটা হচ্ছে দন্ত ন। আচ্ছা, তো এই শব্দের শেষে প্রায় রায়ের জায়গায় এরা হয়, এবং ষষ্ঠী বিভক্তির র এর জায়গায় এর যুক্ত হয়। যেমন লোক যোগ রা লোকেরা, বিদ্যান যোগ রা বিদ্যানেরা, মানুষ যোগ এর মানুষের, বা লোক যোগ এর লোকের। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, একজন বলেছে যে স্বরান্ত বলতে কি স্বরবর্ণের পর বোঝানো হচ্ছে নাকি? হ্যাঁ, স্বর বলতে স্বরান্ত, স্বরান্ত বলতে অ্যাকচুয়ালি স্বরের পরের অংশটাকে বোঝানো হচ্ছে। এখন প্রশ্ন করতে পারো অবভিয়াসলি যে ভাইয়া তাহলে স্বরান্ত যদি স্বরবর্ণের পরের অংশ বোঝানো হয়, অর্থাৎ বাক্যের শেষে স্বরবর্ণ রয়েছে, এটা যদি বোঝানো হয় তাহলে এটা স্বরান্ত হয় কি না? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটার উত্তরটা একটু দেই। ইন্টারেস্টিং ব্যাপার, প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। দেখো, ঘোড়া ডসুর এটা কি? এটা কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ, তাহলে আমি স্বরান্ত বলছি কেন? কারণ আমি কিন্তু এখানে অক্ষর নিয়ে কথা বলছি, অর্থাৎ আমি কিন্তু ঘোড়া, এটা কোন উচ্চারণটা হচ্ছে সেটা নিয়ে কথা বলছি। ঘোড়ার ঘোড়ের পর কিন্তু একটা আ আছে, অর্থাৎ এখানে যে আকারটা রয়েছে আকার, সেটা হচ্ছে স্বর, অর্থাৎ স্বর বর্ণের যে কারটা রয়েছে সেটাকে কিন্তু আমরা আকার বলছি, এই কারণে এটা স্বরান্ত বলা হচ্ছে। আশা করি তোমাদের সবার কাছে এই উত্তরটা পরিষ্কার। আচ্ছা, সো তারপরে এখন আমরা একটু দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা একটু মনে হয় টায়ার্ড, অনেকক্ষণ যেহেতু পড়েছে, আমরা একটু গল্প করে আসি, ঠিক আছে? আমরা স্কুল লাইফের একটু গল্প করতে পারি। তোমরা একটু আমাকে লিখে জানাবে কমেন্টে যে কে কোন স্কুল থেকে পাশ করেছো। আমাকে একটু তোমাদের ছোটোবেলায় যে স্কুলে পড়েছো সেগুলো লিখে জানো, আমি তোমাদেরকে স্কুলের একটা গল্প বলি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো একজন বলছে কারকের সাথে বিভক্তির কি রিলেশন? কারকের সাথে বিভক্তির রিলেশন হচ্ছে যে শব্দটাকে ওই যে একটা নাম পদের সাথে, বিশেষ্য বা সর্বনামের সাথে যখন ক্রিয়াপদের সম্পর্কটা স্থাপন করতে যাওয়া হয়, তখন দেখা যায় যে সবসময় ডিরেক্ট নামপদটা, অর্থাৎ বিশেষ্য বা সর্বনামটা এই ক্রিয়াপদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে না। এই সম্পর্ক স্থাপনের সহায়তা করে যেই জিনিসটা, সেটা হচ্ছে বিভক্তি। আচ্ছা, আমি একটু স্কুলের নাম দেখে নেই, এরপরে আমি আমার স্কুলের কথা বলবো। আবির কুমার শান্ত বলছে বোরহানুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়। শহীদ জাহাঙ্গীর হাই স্কুল। সানি বলছে এসটিআই হাই স্কুল বলছে। খাদিজা। ফাহমিদুল বলছে ঝিনাইদহ ক্যাডেটস কলেজ। সাদি ইসলাম রিদি বলছে সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ। রশিদ বিন এইচআর বলছে সিটিএইচএস আদর্শ হাই স্কুল। পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। নাসিরাবাদ গভর্নমেন্ট হাই স্কুল। ইফতেখার রুবেল ওয়াইএম হাই স্কুল। ব্রাদার এন্ড্রু হাই স্কুল। রাজশাহী বহুমুখী গার্লস হাই স্কুল থেকে অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করেছে। হাসান জুবাইর বলছে পাগলারপাড় উচ্চ বিদ্যালয় লালমনিরহাট। তো আচ্ছা, একজন বলছে ভাইয়া গল্প করতে করতে আগের স্লাইডটা ওপেন করে রাখেন। ঠিক আছে, আগের স্লাইডটা ওপেন করি, তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো। ওকে, সাউথ সন্দ্বীপ হাই স্কুল, তারপরে হচ্ছে ইকলিমা হাই স্কুল। ওকে, অনেকেই অনেক স্কুলের কথা বলছে। আমি একটু আমার স্কুলের গল্প বলি, যেহেতু তোমরা এই যে ব্যাপারটা একটু স্ক্রিনশট নিতে একটু সময় চেয়েছো আমার কাছে। আমার শৈশব কেটেছে আইডল স্কুল অ্যান্ড কলেজে। তোমরা অনেকেই হয়তো স্কুলটার নাম জানো। আইডল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে ঢাকার মতিঝিলে অবস্থিত, তবে মতিঝিল ছাড়াও এটার আরও ব্রাঞ্চ আছে, বনশ্রীতে আছে, মুগদে আছে। আমি মতিঝিল ব্রাঞ্চে পড়েছি প্রায় 10 বছর, 2003 থেকে 2013 সাল পর্যন্ত। তো এই আইডল স্কুলে আমাদের কিন্তু টুপি পরে যেতে হতো, এবং আমরা যেটা করতাম যে স্কুলে ঢোকার সময় আমাদের যেহেতু চুলের স্টাইল নষ্ট হয়ে যেত, এবং তখন
আমাদের উঠতি বয়স, আমরা সবসময় তখন হচ্ছে রাহুল কাটের যুগ। আমার মনে হয় তোমাদের সাথে আমার মনে হয় একটা জেনারেশন গ্যাপই আছে, এই কারণে তোমরা হয়তো অনেকেই রাহুল কাট, এই যে সেলুনের অত্যন্ত একটা বিখ্যাত জনপ্রিয় কাট, এটার সাথে তোমরা হয়তো বা পরিচিত না। তখন দেখা যেত যে জেনারেশন গ্যাপটা এরকম ছিল যে আমাদের মা বাবারা চেষ্টা করতো আমাদেরকে কদম ছাট অথবা আর্মি কাট দেওয়ার জন্য, আর আমরা চেষ্টা করতাম যে কীভাবে গিয়ে রাহুল কাট দেওয়া যায়, কারণ রাহুল কাটের চুল খুব একটা ছোট করা হতো না, অল্প হালকার উপর ঝাপসা একটু কাটিং দিয়ে দেওয়া হতো, অর্থাৎ আবার সেই চুল টুল স্পাইক টাইক করে আমরা আবার দৌড়াদৌড়ি করতে পারতাম। সো আমাদেরও স্কুলে সবসময় বলতো চুল ছোটো রাখতে, আমরা যেটা করতাম যে চুল খুব ভালো মতো আছে, চুল যেহেতু বড় নিয়েই যেতাম, এটা যেহেতু শিক্ষকরা পছন্দ করতেন না, আমরা চুল ঠিকঠাক মতো পানি দিয়ে, তখন হয়তো বা ওই জেল কেনার সামর্থ্যও ছিল না আমাদের, তো আমরা চুল হচ্ছে পানি দিয়ে একদম শুইয়ে সেটা দিয়ে টুপি পরে একদম কম্প্যাক্টভাবে স্কুলে যেতাম, যাতে হচ্ছে আমাদেরকে বোঝা যেত না যে আসলে চুল কত বড়। এটা একটা স্কুল লাইফের অনেক মজার স্মৃতি। আরেকটা স্মৃতির কথা তোমাদের বলি। আচ্ছা, সো রাহুল কার্ডের কথা বলছে অনেকে। আচ্ছা, সো আই এম রিলিভ যে তোমাদের সাথে আমার অ্যাটলিস্ট জেনারেশন গ্যাপ নাই, এটা জেনে আমার খুবই ভালো লাগছে যে তোমরা আর আমি অ্যাটলিস্ট একই জেনারেশনের মানুষ। আচ্ছা, সো বাটি কাটের কথা বলছে জুনায়েদ সজীব। হ্যাঁ, বাটি কাট আমাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, খুবই মানে ব্যাড লুকিং একটা কার্ড, ওটা দিলে আমি বাসা থেকেই বের হতাম না। আচ্ছা, তো তাসিনুল বলছে রাহুল কার্ড নাও ইজ করোনা কার্ড। তো আবরার ফাহিম রাতো বলছে রাহুল কার্ড দিয়েছি অনেক, আমিও ছোটোবেলায় রাহুল কার্ড দিতাম। আচ্ছা, সো ঠিক আছে, আমরা সবাই তাহলে রাহুল কার্ডের সাথে পরিচিত, তাই তো? আচ্ছা, সো স্কুল লাইফের মজার গল্প আরও বলবো, তোমাদেরকে একটু ব্রেক দিয়েছিলাম স্কুলের গল্প বলার জন্য। তোমরা তোমাদের স্কুলের মজার একটা স্মৃতি বলতে পারো, আমি স্কুল লাইফের একটা মজার স্মৃতি বলে পরবর্তী স্লাইডে যাবো, অর্থাৎ পড়ালেখায় আবার যাব, কারণ আমরা বলেছি যে আমরা পড়ালেখা এবং মজা আড্ডা দুটোই দিব। র্যাগডের গল্প বলি। হ্যাঁ, আমাদের স্কুলের যে একদম শেষ ক্লাসটা, সেই ক্লাসটাতে আমরা ঠিক করেছি আমরা র্যাগ ডে পালন করব। তো র্যাগ ডে যেহেতু পালন করবো, র্যাগ ডেতে একটা কেক থাকবে না, এটা তো হতেই পারে না, মানে ইট ওয়াজ লাইক আ রিচুয়াল যে একটা কেক তো থাকতেই হবে, মানে জন্মদিন উদযাপনে যেমন কেক থাকা লাগে, র্যাগ ডেতে এরকম কেক থাকে লাগবে। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের কিন্তু আলাদা আলাদা সেকশন ছিল, অর্থাৎ আমাদের ক্লাস 10-এ 5, 6, 7, 8 এরকম অনেকগুলো সেকশন ছিল। তো এক একটা সেকশন এক একটা ভালো ভালো দোকান থেকে আমরা হচ্ছে কেক আনছিলাম। তো দেখা যাচ্ছিল কেউ হচ্ছে অলিম্পিয়া থেকে এনেছে, কেউ হচ্ছে মিস্টার বেকার থেকে এনেছে, হট কেক থেকে এনেছে, এরকম এক এক জায়গা থেকে এনেছে। তো আমরা চিন্তা করলাম যে না, এটা তো একটা কম্পিটিশনের ব্যাপার, সবচেয়ে যে ভালো কেকটা ভালো ব্র্যান্ডের এটা যদি আনতে না পারি তাহলে তো জাতি থাকবে না, আমাদের মানিজ্যতি থাকবে না, ভালো কেক আনতে হবে, তাই? আচ্ছা, সো আমরা করলাম কি, কুপার্স থেকে একটা কেক কিনলাম এবং কেকটা বেশ বড়সড় আকারে ছিল, যেহেতু অনেক মানুষ মিলে খাবে, এবং কেকটার দাম পড়েছিল, আমার মনে আছে দামটা, মনে থাকার কারণটা আমি বলছি, কেকের দাম পড়েছিল 12,000 টাকা, এবং এটা বলছিলাম 2012 সালের কথা, মানে আমার এসএসসি তো 2013 সালে, তো আমার শেষ ক্লাস 2012 সালে ছিল, তো তখনকার কথা বলছি। 2012 সালে 12,000 টাকার কেক মানে কিন্তু এটা বিশাল একটা এলাহি কারবার, মানে আমাদের পুরো যেই টিচারের সামনে যে টেবিলটা থাকে পুরো টেবিল জুড়ে আমরা কেকটা রেখেছিলাম। ভালো কথা, ইন্টারেস্টিং ঘটনা। তারপরে কেকটার প্যাকেট খোলা হলো, আমার দুইজন বন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুইজন কৃতি শিক্ষার্থী, তাদের আউট অফ এক্সাইটমেন্ট, যেমন আজকে এই ক্লাসটা হবে দেখে যেমন অনেকে অনেক এক্সাইটেড ছিলে, আবার আমিও যেমন অনেক এক্সাইটেড ছিলাম, এরকম দুইজন বন্ধু আউট অফ এক্সাইটমেন্ট দুজন কেকটা ধরে দুদিক দিয়ে টান দিল, অর্থাৎ এক বন্ধু এদিক থেকে টান দিল, আরেক বন্ধু ওদিক থেকে টান দিল, এবং তার নেক্সট মোমেন্ট আমি দেখলাম 12,000 টাকা দিয়ে কিনে আনা র্যাগডের কেকটা এভাবে উল্টিয়ে ফ্লোরে পড়ে গেল, এবং আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল জাস্ট হ্যাপেন। হ্যাঁ, এটা কি আমাদের এত কষ্ট করে জমানো টাকা দিয়ে আমরা যে কেকটা আনলাম যে খাবো বা এটা একটা স্মৃতি হবে, সে কেকটা মাটিতে পড়ে গেল। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে কেকটা এত ভারী ছিল, যেহেতু বেশ ব্ল্যাক ফরেস্ট কেক, অনেক ভারী কেকটা, উল্টায় পড়ার কারণে কেকটা আবার চ্যাপটাও হয়ে গেছে ফ্লোরের সাথে পড়ে। সো ইন্টারেস্টিং ঘটনা, যেটা আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা, তো টাকাটা তো উসুল করতে হবে, কীভাবে উসুল করবো? তখন আমি করলাম কি, জিজ্ঞেস করলাম আর কি কেউ খাবে কি না, কেউই খাবে না, কেকটা যেহেতু মাটিতে ফ্লোরে একদম উল্টায় পড়ে গেছে। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি ওই কেকটার উপর একটু ব্রেক ড্যান্স করলাম, কারণ ফ্লোরটা তো অনেক পিচ্ছিল হয়ে গেছিলো, সো ওটার উপর ব্রেক ড্যান্স করে সেই একটা
আনন্দ পেয়েছিলাম। এবং আমাদের হেড স্যার এসে হচ্ছে, আমাদের হেড স্যারের নাম ছিল মোজাম্মেল স্যার। মোজাম্মেল স্যার এসে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল যে ব্যাপারটা কি, পুরো ফ্লোর জুড়ে কেক মাখামাখি, আর তার উপর একটা ছেলে এভাবে টিং করে নড়ার চেষ্টা করছে। সো বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা, আমার স্কুল লাইফের একদম শেষ ক্লাসের ইন্টারেস্টিং ঘটনা বললাম। এখন আমরা মনোযোগ ফিরে পেয়েছি আশা করি, অনেক বন্ধুরা আবারও জয়েন করেছে। তো আমরা আবার একটু পড়ার টপিকে যাই। অকারান্ত, আকারান্ত এবং একারান্ত খাঁটি বাংলা শব্দের ষষ্ঠীর এক বচনে সাধারণত র যুক্ত হয়, এর যুক্ত হয় না। তার মানে আমরা কিন্তু বড় এর সাথে এর যোগ করি না, বড়োর বলি। আমরা কিন্তু বলি না মামা এর ছেলে মামাতো ভাই, আমরা বলি মামার ছেলে মামাতো ভাই। ছেলে এর বলি না, কিন্তু আমরা বলি ছেলের। অর্থাৎ এখানে অকারান্ত, বড়োর সাথে আমরা দেখতে পাচ্ছি বড়, এখানে একটা অ আছে, অর্থাৎ যেটা উচ্চারণ হচ্ছে কিন্তু চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, এই অকারান্তটাতেই কিন্তু আমরা বড়, এটার সাথে আমরা র যুক্ত করেছি। তারপর হয়েছে, আচ্ছা, আব্দুল্লাহ নোমান একটা গুরুতর অভিযোগ করেছে যে আপনি শুধু মেয়েদের কমেন্ট পড়েন, এর তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাই। আমি ছেলেদের কমেন্টও পড়ি, এখন থেকে আমরা ছেলেদের কমেন্ট আর একটু বেশি পড়ার চেষ্টা করবো। সামিদুল হাসান মনে হয় মোজাম্মল স্যারকে চেনে, সো এখনও অনেকে স্কুলের কথা বলছে। অনেকে জিজ্ঞেস করছে স্কুল পালিয়েছিলাম কিনা, এই কথাটা বলবো, এই প্রশ্নটার উত্তর অবশ্যই আমি দিব, তবে আমরা একটু সামনে পড়ি তারপরে। আচ্ছা, তারপরে কারকের সংজ্ঞা ইতোমধ্যেই জেনেছি, আরেকবার একটু ফর্মালি জেনে নেই যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। যেমন বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার ঘর থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন, যেটাকে আমরা একটু মডিফাই করে অলরেডি পড়েছি যে বেগম জিলেপি প্রতিদিন রান্নাঘর থেকে বাচ্চাদেরকে বাঙ্গি দিতেন। আচ্ছা, তারপরে এখন আমরা একটু কর্তৃকারক কোনটা সেটা সম্পর্কে জানবো। বাক্যস্থিত বা বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। যেমন মেয়েরা ফুল তোলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্তা হচ্ছে এই মেয়েরা, এই কারণে এটা হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, তারপরে কর্মকারক, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যেমন নাসিমা ফুল তুলছে। করণকারক, ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককেই করণকারক বলা হয়। যেমন নীরা কলম দিয়ে লেখে, এই যে কলম, এটাই হচ্ছে এখানে তাহলে কলম দিয়ে লেখা হয়, এই কারণে এটা করণকারক। তারপর সম্প্রদানকারক, সম্প্রদানকারক হচ্ছে যাকে সত্যত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদানকারক বলে। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, সৎপাত্রে কন্যা দান করো, এগুলো হচ্ছে সম্প্রদানকারক। অপাদানকারক হচ্ছে যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভয় পায় সেটাকে অপাদানকারক বলে। যেমন গাছ থেকে পাতা পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, অর্থাৎ এই যে বিচ্যুত হয়েছে কোনো কিছু, এই যে গাছ থেকে পাতাটা বিচ্যুত হয়েছে বা পড়ে গিয়েছে, এই জন্য এখানে এটা অপাদানকারক। মেঘ থেকে পানিটা যে বা বৃষ্টিটা যে পড়ে গিয়েছে, এই কারণে এটা এখানে অপাদানকারক। আচ্ছা, তারপরে অধিকরণকারক, ক্রিয়া সম্পাদনের কাল অথবা সময় এবং আধারকে অধিকরণকারক বলে। যেমন আমরা রোজ স্কুলে যাই। তারপর এরপরে আরেকটা কারক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভাবাধিকরণ কারক, একটা অ্যাডভান্স লেভেলের জিনিস, সবার আসলে মনে রাখা বা জানা লাগবে না, একবারের জন্য বলে দেই। যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ ভাবের বিভক্তি বা অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাধিকরণ কারক বলে। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়। আচ্ছা, সো আচ্ছা, অনেকেই বলছে যে ভাইয়া একটু ডিটেলসে পড়ালে ভালো হয় যে কোনটা অপাদান কারক কোনটা অধিকরণ কারক। অবশ্যই আমি প্রত্যেকটা কারকের আলাদা আলাদা করে ইন ডিটেলস এক্সপ্লেন দিব, এই কারণে এখানে ব্রিফলি বলছি, অর্থাৎ সংক্ষেপে বলছি, যাতে ইন ডিটেলস আমি যখন বুঝাবো তখন পুরোপুরি আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে ঐকদেশিক আধারাধিকরণ, বিশাল স্থানের কোনো অংশে কোনো ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ কারক বলে। যেমন পুকুরে মাছ আছে, এটার ডিটেলস এক্সপ্লেনেশনও আমি একটু পরে দিচ্ছি। অভিভাবক আধারাধিকরণ, এটা আর এখানে বললাম না, যেহেতু ইন ডিটেলস আমরা পরে আবার আলোচনা করব। বৈষয়িক অধিকরণ, যখন কোনো বিষয়ে কারোর কোনো এক্সপার্টিস থাকে তখন সেটাকে আমরা বলি বৈষয়িক অধিকরণ। মুখ্যকর্তা, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু দেখি আর কি যে সামনে আমরা কোন কোন জিনিস নিয়ে পড়বো, অর্থাৎ কন্টেন্ট ম্যাপিংটা একটু দেখছি, এটার এক্সপ্লেনেশনগুলো আমি আস্তে আস্তে দিব। তারপর হচ্ছে প্রযোজক কর্তা কি সেটা আমরা জানবো, প্রযোজ্য কর্তা কি সেটাও আমরা দেখব।
তারপর হচ্ছে ব্যতিহার কর্তা কোনটা, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা চলে আসি প্রথমে কর্তৃকারকে। আচ্ছা, সো একজন অর্পিতা দেবী বলছে ভাবাধিকরণটা আরেকবার বুঝিয়ে দিন ভাইয়া। সবগুলো বোঝাবো, এই যে মাত্র কর্তৃকারক দিয়ে শুরু করছি, এখন আমাদের ইন ডিটেলস পড়ানোর সময় চলে এসেছে। আচ্ছা, সো লেটস সি কর্তৃকারকে আমাদের কোন কোন জিনিসগুলো জানতে হবে, কোন কোন জিনিসগুলো বুঝলে এবং পারলে আমরা কর্তৃকারক বুঝবো ও পারবো। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে, এটা আমরা সবাই জানি। ক্রিয়ার সাথে কে বা কারা যোগ করে প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। যেমন আমরা যদি একটা বাক্য পড়ি যে খোকা বই পড়ে, তখন আমরা যদি প্রশ্ন করি কে পড়ে, এর উত্তর যদি পাই আমরা খোকা, তাহলে এই খোকাটা কর্তৃকারক, রাইট। মেয়েরা ফুল তোলে, প্রশ্ন করতে হবে কারা তোলে, উত্তর আসে হচ্ছে মেয়েরা, অর্থাৎ এখানে মেয়েরা কর্তৃকারক। আচ্ছা, তারপর এখন আমরা একটু কর্তৃকারকের প্রকারভেদ সম্পর্কে দেখি। কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী 4 প্রকারের হতে পারে। কয় প্রকার? 4 প্রকার হতে পারে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মুখ্য কর্তা, অর্থাৎ যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে সেই মুখ্য কর্তা। অর্থাৎ ছেলেরা ফুটবল খেলছে, এখানে ছেলেরা যেহেতু ফুটবল দিয়ে নিজেরাই খেলছে, এই কারণে এটা হচ্ছে মুখ্য কর্তা। তারপরে হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা যেহেতু নিজেই পড়ছে, অর্থাৎ বৃষ্টিকে যেহেতু আমরা টেনে নামাচ্ছি না, এই কারণে এই বৃষ্টিটা এখানে মুখ্য কর্তা। এখন একটা গুরুত্বপূর্ণ ইনসাইট তোমাদের দেই। যদি এই ধরনের একটা বাক্য তোমরা দেখো যে সৃষ্টিকর্তার রহমতে বৃষ্টি হয়, তখন কিন্তু বাক্যের যেই ব্যবহার, সেখানে এই বৃষ্টিটা ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে, সেখানে কিন্তু এই বৃষ্টিটা তখন আর মুখ্যকর্তা থাকছে না। অর্থাৎ কোনো শব্দ আসলে কী ধরনের অর্থ প্রকাশ করছে বা ক্রিয়ার সাথে তার সম্পর্কটা কীরকম, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে যে সেটা আসলে কর্তা হবে নাকি অন্য কোনো কারক হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর প্রযোজক কর্তা। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন ফারহান ভাইয়া তোমাদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন, এই যে এখানে তোমাদের, এই তোমাদেরটা হচ্ছে এখানে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি শিক্ষক, কারণ হচ্ছে শিক্ষক বা যিনি করাচ্ছেন তিনি। তো প্রযোজক কোনটা আরেকবার একটু ক্লিয়ার করে দিই, যেহেতু অনেকেই প্রযোজক আর প্রযোজ্য নিয়ে কনফিউজ থাকো। সো তারপরে তোমরা আমাকে এক্সাম্পল লিখে কমেন্টে জানাবে, আমি একটু দেখবো যে তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, লেটস মেক ইট ইজিয়ার। ঠিক আছে, প্রযোজক, আমরা সিনেমার ক্ষেত্রে প্রযোজক কি বুঝি না, আমরা নাটকের ক্ষেত্রে প্রযোজক কি বুঝি না, প্রযোজকের ইংরেজি কি আমাকে একটু কমেন্টে লিখে জানাবে যে প্রযোজক, সিনেমা নাটকের ক্ষেত্রে যে প্রযোজক থাকে, এই প্রযোজক, এই যে ডেজিগনেশনটা, এটা ইংরেজিটা কি আমাকে একটু কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, প্রযোজক শব্দটার ইংরেজি কি? লেটস সি। তনয় তামজিদ বলছে বৃষ্টি ইজ রিডিং, সো ইট উড বি বেটার ইফ ইউ রিড অ্যাজ ওয়েল। তাসিনুল ইসলাম ডুয়ার বলছে, সায়েদা এম বলছে প্রডিউসার। এইচ আবদুল্লাহ জুনায়েদ সাজিদ বলছে ভাইয়া আজকে কি কারক শেষ করবেন কি না? আজকে সম্ভবত কারক আমি শেষ করতে পারবো না, আমি আজকে যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে কর্মকারক পর্যন্ত পড়াবো, তারপরে হচ্ছে তোমাদেরকে আমি পরের ক্লাসে কারকের বাকি অংশ নিয়ে ক্লাস নেবো। ঠিক আছে, কারণ হচ্ছে কারক অনেক বড় বিস্তৃত একটা বিষয়, কারক নিয়ে আরও ইন ডিটেলস তোমাদেরকে আমি ক্লাস নেব। আচ্ছা, সো অনেকেই বলছে প্রডিউসার, প্রযোজক কর্তা, প্রযোজক শব্দটার ইংরেজি হচ্ছে প্রডিউসার। এখন তোমরা আমাকে বলো তো, একটা নাটক বা সিনেমায় যিনি প্রযোজক বা যিনি প্রডিউসার থাকে, তিনি কি নিজে নাটক বা সিনেমায় অভিনয় করে, গান গায়, স্ক্রিপ্ট লেখে? তিনি কি আসলেও নিজে কিছু করেন? না। উত্তর হচ্ছে তিনি নিজে কিছু করেন না, বরঞ্চ তিনি অন্যকে দিয়ে কাজটা করান। অর্থাৎ দিস ইজ আ ম্যানেজেরিয়াল টাস্ক। অর্থাৎ আপনি নিজে করছেন না, আপনি অন্যকে দিয়ে কোনো একটা কাজ যখন করাচ্ছেন, তখনই আপনি হচ্ছেন প্রযোজক বা প্রডিউসার, রাইট? সো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে প্রযোজক কর্তা কোনটা, মা নাকি শিশু? একটু কমেন্টে লিখে জানাও। ঠিক আছে,
কমেন্টে লিখে জানাও যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এইখানে প্রযোজক কর্তা কোনটা? আমির খসরু বলছে মা, হাসান জুবাইর বলছে মা, আনুষা ইসলাম বলছে মা, আকিব তাহমিদ মা বলছে, এইচ আবদুল্লাহ জুনায়েদ সাজিদ বলছে শিশু, উত্তর হয় নাই, ভুল। আকিব তাহমিদ বলছে মা। সাজিদুল মনিরা আখি এক ধাপে গিয়েছে, প্রযোজক থেকে প্রযোজ্যতেও সে চলে গেছে, অর্থাৎ মা প্রযোজক শিশু প্রযোজ্য এটাও বলে দিয়েছে। আকিব তাহফিম অনেকগুলো কমেন্ট করছে মা 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 লিখে। এত কমেন্ট করা লাগবে না, আমি বুঝতে পেরেছি তোমার উত্তর সঠিক। মৌনতা ঐশী খুবই ভালোভাবে লিখে জানিয়েছে প্রযোজক অর্থ হচ্ছে মা। ঠিক আছে, ওকে। সো আমরা আশা করি এই যে ব্যাপারটা এটা দিয়ে আমরা বুঝতে পেরেছি। এখন থেকে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো প্রযোজক শব্দটার ইংরেজি হচ্ছে প্রডিউসার, এবং প্রডিউসার নিজে যেহেতু সিনেমা বা নাটকে নিজে কোনো অভিনয় করে না বা নিজে সরাসরি কোনো কাজ করেন না, বরঞ্চ অন্যকে দিয়ে করান। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে প্রযোজক শব্দটা সেই একই মিনিংই বোঝায়, একই অর্থই বোঝায়। প্রযোজক দিয়ে আমি বোঝাই যে অন্য কাউকে দিয়ে যখন কোনো কাজ করানো হয় সেটাকে আমি প্রযোজক বলি। অর্থাৎ এক্ষেত্রে প্রযোজক বলতে আমরা বোঝাচ্ছি যে প্রডিউসার। শিক্ষক ছাত্রদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন। এবার আমাকে একটু কমেন্টে এটা লিখে জানাও তো, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, এখানে প্রযোজক কর্তা কোনটা? কমেন্টে একটু লিখে জানাও, হ্যাঁ, যে শিক্ষক ছাত্রদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে কোনটা হবে? এখন অনেকে মা লিখছেন। সাইফ বিন হাশেম বলছেন যে রেস্ট ইন পিস মন্দিরা ব্যানার্জি ভাইয়া, ওর নাম একবার নেন। এই যে সাইফ বিন হাশেমের মাধ্যমে মন্দিরা ব্যানার্জির নাম নিয়েছি। এরকম বন্ধু আমারও যদি থাকতো আমি খুব খুশি হতাম যারা আমাকে এভাবে ডেকে আনে। সো এস আলম চৌধুরী বলছেন শিক্ষক, তাজিম মাহমুদ বলছেন টিচার, আহসানুল্লাহ বলছেন শিক্ষক, হাসান জুবাইর বলছে শিক্ষক, হুমায়রা হাসান ঐশী বলছে শিক্ষক। ঠিক আছে, সবাই মোটামুটি শিক্ষকই বলছে। সো এটা আমার জন্য একজন শিক্ষক হিসেবে অনেক বড় একটা পাওয়া যে তোমরা সবাই একদম যতগুলো অ্যান্সার আমি দেখলাম প্রত্যেকের আলাদা করে নাম বলা আমার পক্ষে সম্ভব না, অনেকগুলো কমেন্ট এসেছে যারা এখানে সবাই সঠিক উত্তরটা দিতে পেরেছ। আমরা যারা পড়াই তাদের জন্য এটা কিন্তু অনেক প্রাউড একটা মোমেন্ট যে সারা জীবন হয়তো বা তোমরা এটা নিয়ে কনফিউজ ছিলা, অনেকে হয়তো বা বুঝো নাই। যেমন আগের এক্সাম্পলটা তো আমি দেখেছি যে কেউ কেউ উত্তর দিয়েছ যে সেটা আসলে শিশু হবে, অর্থাৎ প্রযোজ্যকর্তাকে অনেকেই হচ্ছে প্রযোজ্যকর্তা বলছে, অর্থাৎ এটা ক্লিয়ারলি ডিকটেটস বা ইট ক্লিয়ারলি রিফ্লেক্ট যে তোমরা অল্প একটু, আমি জাস্ট তোমাদেরকে 2 মিনিট বোঝালাম, তোমরা এখন কিন্তু সবাই বুঝে যে প্রযোজক কর্তা কোনটা আর প্রযোজক কর্তা কোনটা। এটা দিস ইজ দ্য রিয়েল প্রাউড মোমেন্ট ফর মি যে আমার যে 2 মিনিটের এফোর্ট সেটা তোমাকে সারা জীবন এই ধরনের প্রশ্ন বা কনফিউশনে আর ফেলবে না, তুমি সবসময় প্রযোজ্য আর প্রযোজক কর্তা পারবে। এখানে প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে কংগ্রেচুলেশনস যে তোমরা সবাই প্রযোজক কর্তাটা বুঝে ফেলেছ। তারপর এরপরে ফর অবভিয়াস রিজনস আমরা পড়ব প্রযোজ্যকর্তা। আমরা প্রযোজ্যকর্তা কি এটা আলাদা করে আমাদের মনে না রাখলেও হবে। আমরা আলাদা করে কি রাখবো, মনে রাখতে হবে না যে প্রযোজ্যকর্তা কোনটা, আমরা মনে রাখার চেষ্টা করব যে প্রযোজককর্তা কোনটা। অর্থাৎ রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এখানে আমরা আগের ট্রিকটা দিয়ে কিন্তু বের করতে পারবো যে কোনটা প্রযোজককর্তা, তাই তো? যেটা প্রযোজককর্তা হবে সেটা বাদে বাকি যে কর্তাটা থাকবে সেটা এমনি এমনি প্রযোজককর্তা হবে, তাই তো? আচ্ছা, একজন বলছে এক্সাম নেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, নিব 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 অবশ্যই। তুমি তোমার বোনকে ঘুরতে নিয়ে যাবে, এখানে তুমি তোমার বোনকে একটা ছোট্ট পরীক্ষা নেই। আচ্ছা, আরো সহজ করে বলি, হ্যাঁ। দবির কবিরকে, আবার বলি, আচ্ছা একটু ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে বলি, না হলে দবির কবির তোমরা গুলিয়ে ফেলবে। সেটা হচ্ছে হাসান হাসান কালামকে বাজারে নিয়ে যায়, হাসান কালামকে বাজারে নিয়ে যায়। তোমরা আমাকে একটু লিখে জানাও তো যে এখানে প্রযোজককর্তা কোনটা আর প্রযোজ্যকর্তা কোনটা। হাসান কালামকে বাজারে নিয়ে যায়, হাসান কালামকে বাজারে নিয়ে যায়, হাসান কালামকে বাজারে নিয়ে যায়। একটু কমেন্টে লিখে জানাও যে
এখানে প্রযোজক কর্তা কোনটা আর প্রযোজ্য কর্তা কোনটা, যেহেতু তোমাদের এক বন্ধু বলেছে ছোট্ট একটা টেস্ট নিতে, আমি একটু দেখি। হাসান কালামকে বাজারে নিয়ে যায়। এখনও অনেকে লিখে জানাচ্ছে যে গরু গরু গরু, গরু না। আমরা একটু প্রশ্ন শিফট করেছি, আমাদের প্রশ্ন হচ্ছে এখন হাসান কালামকে বাজারে নিয়ে যায়, কোনটা কোন কর্তা? মনিরা কি বলছে হাসান প্রযোজক, কালাম হচ্ছে প্রযোজ্য। হাসান প্রযোজক বলছে, হাসান প্রযোজক লিখে রাখি, আমি নিজে এখনও জানি না, আমি এখনও নিজে ডিটারমাইন করি নাই, তোমরা সবাই বলবা তারপর আমি সঠিক উত্তর বলার চেষ্টা করব। হাসান প্রযোজক বলছে, সঞ্চিতা তার বলছে হাসান। হাসান কি এটা একটু সঞ্চিতা বলতে হবে, প্রযোজক নাকি প্রযোজ্য? তারপরে হাসান প্রযোজক, কালাম প্রযোজ্য বলছে, আদনান রহমান হাসান বলছে, ফাহমিদুল নবী হাসান প্রযোজক বলছে, হাসান প্রযোজক বলছে মাইদুল হাসান। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝে ফেলেছো যে এখানে কোনটা প্রযোজক আর কোনটা প্রযোজ্য। এখানে এখন পর্যন্ত একটা কমেন্ট আমি পড়ি নাই যে কমেন্টটা ভুল, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রেচুলেশনস যে তোমরা অ্যাট লাস্ট শিখে ফেলেছো যে প্রযোজক কর্তা কোনটা আর প্রযোজ্য কর্তা কোনটা। সো আমরা এই এক্সাম্পলটা দেখি, তারপর আমরা প্রসিড করব। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এখানে এই যে রাখাল, এটা হচ্ছে প্রযোজক, যেহেতু সে কাজটা করাচ্ছে, কাকে করাচ্ছে? গরুকে করাচ্ছে, এই জন্য এটা প্রযোজ্য কর্তা। আচ্ছা, আসানুল্লাহ সঠিক উত্তর দিয়েছো। তারপরে হচ্ছে এসকে বাঁধন বিশ্বাস হাই বলছো, আর মাহক নীরা সঠিক উত্তর দিয়েছো, সামিদুল ইসলাম সঠিক উত্তর দিয়েছো, প্রিয়ার্থ সাহা সঠিক উত্তর দিয়েছো, সবাই সঠিক উত্তর দিয়েছো তোমরা। তারপর এরপরেটা একটু গুরুত্বপূর্ণ, এরপরেটা হচ্ছে ব্যতিহার কর্তা। কোনো বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদেরকে ব্যতিহার কর্তা বলে। যেমন এখানে যে ক্রিয়াটা রয়েছে অর্থাৎ ভার্বটা রয়েছে, সেই ভার্বটা একই হবে, অর্থাৎ বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘ কি করে? জল খায়। মহিষ কি করে? জল খায়। দুইজনের যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা যখন সেম হবে তখন আমরা সেটাকে, সেই কর্তাটাকে ব্যতিহার কর্তা বলতে পারবো। অর্থাৎ এখানে বাঘে আর মহিষে এটা হচ্ছে ব্যতিহার কর্তা। আচ্ছা, সো একজন বলছে ফারহান এবং সাকিব এক ঘাটে জল খায়। ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, তারপরে রাজায় রাজায় লড়াই, উলু খাগড়ার প্রাণান্ত। এখানে লড়াইটা করছে কে কে? রাজা আর রাজা, এই কারণে এটা ব্যতিহার কর্তা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, সো আমাকে এইচ আবদুল্লাহ জুনায়েদ সাজিদ বলেছে, ওর নামটা অনেক বড় দেখে স্কিপ করেছি, না এই যে মাত্রই পড়লাম। আচ্ছা হ্যাঁ, বৃতি বিশ্বাস একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে নাম তো গুরুত্বপূর্ণ না, তোমার নাম তো তুমি সবচেয়ে ভালো জানো, তারপর হচ্ছে তোমার যারা পরিচিত তারা তো তোমার নাম সবাই জানে। তোমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই ক্লাসটা থেকে তুমি সঠিক উত্তরটা বুঝতে পারছো কিনা, ডিটারমাইন করতে পারছো কিনা। পরবর্তীতে পরীক্ষায় যদি তুমি ভালো করতে পারো, ভালো একটা জায়গায় চান্স পেতে পারো, জীবনে ভালো কিছু করতে পারো, তাহলে তোমার নাম দেশব্যাপী বিদেশব্যাপী সবাই এমনিতেই জানবে। এই ক্লাস থেকে আমাকে দিয়ে তোমার নাম রিড আউট করিয়ে তুমি যত মানুষকে তোমার নাম জানাতে পারবে তার চেয়ে বেশি মানুষকে তুমি জানাতে পারবে যদি জীবনে তুমি অনেক বড় কিছু করতে পারো। আচ্ছা, তারপরে বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন রকম হতে পারে। কয় রকম? তিন রকম। একটু অ্যাডভান্স লেভেলের পড়া, সবাইকে যে বুঝতে হবে বা মনে রাখতে হবে এমন না, আমরা একটু বলে রাখি, যারা ব্যাখ্যা চাইবে আমি পরবর্তীতে ব্যাখ্যা দিব কমেন্টে বা অন্য কোনো জায়গায়। ক্লাসটা যেহেতু সবাই মিলে করছি, এখানে ক্লাসে খুব বেশি ইন ডিটেলস বলবো না। কর্মবাচ্যের কর্তা, কর্মবাচ্য কখন হয়? আমরা তো সবাই ভয়েস চেঞ্জ এটা পড়েছি ছোটোবেলা থেকে, তাই তো? সো আমরা দেখেছি যে প্যাসিভ যখন হয়, প্যাসিভ ফর্মটা অর্থাৎ আই ইট রাইস, এটাকে যখন আমরা বলি যে রাইস ইজ ইটেন বাই মি, এখানে কিন্তু একটা প্যাসিভ ফর্ম হয়, তখন সেটাকে কর্মবাচ্য বলা হয়। এবং কর্মবাচ্যের কর্তা এটাও একটা বাচ্য বা প্রকাশভঙ্গি। যেমন পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, এখানে কিন্তু আমি সরাসরি বলছি না যে পুলিশ চোরকে ধরেছে, আমি বলছি যে পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, এই কারণেই এটা কর্মবাচ্যের কর্তা। আচ্ছা, সো তারপরে ভাববাচ্যের কর্তা, যখন কোনো ভাব প্রকাশ করা হবে, অনুভূতি প্রকাশ করা হবে, আফসোস বা আনন্দ যখন প্রকাশ করা হবে তখন সেটা ভাববাচ্যের কর্তা হয়। যেমন ক্রিয়ার প্রাধান্যসূচক বাক্যে আমার যাওয়া হবে না, একটা আফসোস বোঝাচ্ছে, এই কারণে এটা ভাববাচ্যের কর্তা। তারপর কর্মকর্তৃবাচ্যের কর্তা,
বাঁশি বাজে, কলমটা ভালো লেখে। বাঁশি তার নিজে নিজে বাজে না, তাই না? বাঁশি কেউ বাজায়, এই কারণে এটা এখানে কর্মকর্তৃবাচ্য হচ্ছে। আচ্ছা, তারপরে একজন বলছে যে এমডি মাহিদুল ইসলাম বলছে উলু খাগড়ার প্রাণান্ত, এটা বুঝিয়ে দিলে ভালো। তো উলু খাগড়া বলতে বেসিক্যালি এটা বোঝায় হচ্ছে একটা পাটকাঠির মতো এক ধরনের কাঠি আছে, এটাকে বোঝায়। অর্থাৎ এখানে মূলত এটা এটা রূপক অর্থে বোঝাচ্ছে যে একদম যে মনে করো প্রজা বা একদম যে নিচ সমাজের হায়ারকি অনুযায়ী প্রজার স্থানে রয়েছে বা নিচু অবস্থানে রয়েছে, তারই জীবন ওষ্ঠাগত হয় যখন রাজায় লড়াই চলে। তার মানে যখন দেখা যায় দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, তখন কিন্তু এমন হয় না যে দুটো দেশের প্রধানমন্ত্রীরা গিয়ে মারামারি করে, রাষ্ট্রপতিরা গিয়ে মারামারি করে। দেখা যায় যে সেখানে সৈনিকরা গিয়ে মারামারি করে, সাধারণ মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়ে। এটাই বোঝানো হচ্ছে যে উলু খাগড়া বলতে ওই একদম যারা কমন পিপল তাদের কথা বোঝানো হচ্ছে। বাট উলু খাগড়ার অ্যাকচুয়াল মিনিং আলাদা। এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ওই যে পাটকাঠির মতো এক ধরনের কাঠি রয়েছে, সেটাকে উলু খাগড়া বলা হয়। তারপর আগেই বলেছি এই ক্লাসটা যেহেতু অনেক লেংদি হয়ে যাচ্ছে তোমাদের জন্য, এই কারণে আমরা যেহেতু অনেক ডিটেলস পড়তে চেয়েছি, এই কারণে আজকের ক্লাসে আমরা সবগুলো কারক পড়াবো না। আজকের ক্লাসটা আমরা কর্তৃকারক পর্যন্ত পড়িয়ে শেষ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে পরের ক্লাসটাতে তোমরা কর্তৃকারক নিয়ে যে যে প্রশ্নগুলো তোমাদের এখন পর্যন্ত আছে সেগুলো আমাকে একটু লিখে জানাও। তারপর ফাতেমা তানু অলরেডি বলছে যে ভাইয়া ক্লাস শেষ করেন। ঠিক আছে, ঠিক আছে, কর্তৃকারকটা দিয়েই আজকে ক্লাসটা শেষ করবো। আমরা কর্মকরণ, সম্প্রদারণ, বাকি কারক যেগুলো রয়েছে সেগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। নো ওরি, আমরা একটু কর্তৃকারকটা শেষ করি, ঠিক আছে? এটা দিয়ে শেষ করব। আচ্ছা, কয়েকটা উদাহরণ দেখি। প্রথমা শূন্য বা অবিভক্তি, যখন হামিদ বই পড়ে আমরা দেখতেই পাচ্ছি হামিদের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, এই কারণে এটা প্রথমা বা শূন্য বিভক্তি। দ্বিতীয় বা কে বিভক্তি, বসির কে যেতে হবে, এখানে কেটা একটা দ্বিতীয় বিভক্তি। তৃতীয়া বা দ্বারা বিভক্তি, ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে। ফেরদৌসি একজনের নাম, তিনি শাহনামা রচনা করেছেন, এই কারণে এখানে এই দ্বারাটা বা তৃতীয় বিভক্তি যুক্ত হয়েছে। আচ্ছা, NSQ রোহান একটা সুন্দর কমেন্ট করেছে, এই কমেন্টটা তোমরা আর কেউ করো নাই, এটার জন্য রোহানকে অনেক ধন্যবাদ। বলেছে যে ভাইয়া অনেক সুন্দর ক্লাস নেন, এটার জন্য অনেক ধন্যবাদ। নওরোজ হাসান বলেছে ভাইয়া ক্লাসগুলো কি নোট করে রাখবো কিনা? আমি তোমাদেরকে অলরেডি স্লাইডগুলো দিয়ে দিব, তোমরা এমনি পাবে, সমস্যা নাই। আচ্ছা, 11টায় বলছে প্রাইভেট আছে, ঠিক আছে। যারা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো বা যাদের ক্লাসটা ভালো লেগেছে তারাও একটু লিখে জানাও, আর যদি যাদের ক্লাসটা ভালো লাগে নাই তারাও একটু লিখে জানাও, ফিডব্যাকগুলো আমাকে দিও। অবভিয়াসলি কনস্ট্রাকটিভ যে কোনো ক্রিটিসিজম বা যে কোনো ফিডব্যাক আমি পরবর্তী ক্লাসে ইনকর্পোরেট করার ট্রাই করবো, যাতে তোমাদের ক্লাসগুলো আরও সুন্দর হয়। আমি কর্তৃকারকটা খুব সংক্ষেপে এবং দ্রুত শেষ করে দিই, হ্যাঁ? তারপরের ক্লাসে আমরা বাকি কারকগুলো নিয়ে পড়বো। ষষ্ঠীবার অবিভক্তি, মার যাওয়া হয়নি, এটা বেসিক্যালি আমি যোগ র, এই রটা হয়েছে মার, এই কারণে এটা ষষ্ঠী বা র বিভক্তি। সপ্তমী বা এ বিভক্তি, গা এ মানে না আপনি মোড়ল, এখানে গায়ের সাথে একটা এ যুক্ত হয়েছে। তারপর বাপে না জিজ্ঞাসে, এখানেও বাপের সাথে একটা এ যুক্ত হয়েছে, এই জন্য এটা সপ্তমী বিভক্তি। সো অন্তস্থ বিভক্তি হচ্ছে ঘোড়ায় গাড়ি টানে, তে বিভক্তি হচ্ছে গরুতে দুধ দেয়, বুলবুলিতে ধান খেয়েছে। সো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাসটা ছিল, অর্থাৎ আমরা কর্তৃকারকটা পড়ে ফেলেছি ইতোমধ্যেই, এবং কর্তৃকারকের আগে পরে আমরা বিভক্তি পড়েছি, আমরা কারকের ইউনিটিস সম্পর্কে জেনেছি। সো আজকের ক্লাসটা আমরা পড়ার কন্টেন্ট ওয়াইজ এ পর্যন্তই আমরা সীমাবদ্ধ রাখবো। আমরা পরবর্তী ক্লাসে কর্মকারক পড়বো, আমরা পরবর্তী ক্লাসে বাকি কারকগুলো পড়বো। আজকে তোমাদেরকে আসলে পড়ানোর প্ল্যান ছিল পুরো কারকটাই, কিন্তু যেহেতু আসলে তোমরাও আমার সাথে আজকে নতুন পরিচিত হলে, তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, যেহেতু আমরা একটু আস্তে আস্তে এগিয়েছি, যেহেতু আমি শুরুতে কিন্তু একটু দ্রুত পড়াচ্ছিলাম, তোমরাই বলেছো ভাই আস্তে পড়ান, বুঝতে পারছি না, এই কারণে আমি একটু পেস স্লো করেছি, এই কারণেই আজ তোমাদের এই ক্লাসটা পরবর্তী ক্লাসেও কন্টিনিউ করবো। আচ্ছা, এখন তোমরা ক্লাসের শেষ মোমেন্টে আমি তোমাদেরকে একটা গল্প বলবো, অবভিয়াসলি স্কুল লাইফ নিয়ে মজার একটা গল্প। তার ইন দ্য মিটিং তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে আজকে ক্লাসটা কাদের কাদের ভালো লেগেছে, কাদের ভালো লাগে নাই সেটাও লিখে জানাও, কেন যদি ভালো না লাগে সেটা আমাকে লিখে জানাও যে কেন ভালো লাগেনি। পরবর্তী ক্লাসে আমি এটা ইনকর্পোরেট করার ট্রাই করবো। এখন আমি তোমাদেরকে একটা মজার গল্প বলি, হ্যাঁ, জেএসসি পরীক্ষার গল্প। তোমরা সবাই তো জেএসসি পরীক্ষা দিয়েছো, রাইট? সো মন্দিরা ব্যানার্জি বলছে স্কুল পালাতাম না, বাবা হেডমাস্টার ওই স্কুলের, পালালে আমাকে পিটাতো। আচ্ছা, ঠিক আছে মন্দিরা। সো
আমাদের ক্লাস কিন্তু ফর্মালি শেষ, অফিসিয়ালি আমাদের ক্লাস শেষ। আজকে আর তেমন কিছু পড়াবো না। কোনো প্রশ্ন যদি কারো পার্টিকুলার থাকে লিখে জানাতে পারো। এসালাম চৌধুরী বলছে আউটস্ট্যান্ডিং ক্লাস। মির্জা মাহফুজ হাসান আকার বলছে ভালো লেগেছে। অসম ক্লাস বলছে ওয়ালিউল্লাহ অনেক ভালো ছিল। জেবা সামিহা বলছে অনেক ভালো লেগেছে ভাইয়া বলছে। মিনহাজ আদনান রহমান বলছে ভাইয়া অনেক সুন্দর ক্লাস হয়েছে। এখন আবির কুমার শান্ত বলছে অনেক কষ্ট হয়েছে, ছুটি চাই। ছুটি দিয়ে দিয়েছি, কিন্তু আমরা এই পত্রিকার পর্যন্ত পড়িয়ে আজকে ক্লাসে শেষ করেছি। আমি অ্যামাজিং ক্লাস বলছে আদনান রহমান। তাসনবা বলছে অনেক ভালো লেগেছে। ঠিক আছে, একটা মজার গল্প বলছি, ওই গল্পটা বলে আজকে ক্লাসটা শেষ করবো, যাতে তোমাদের এই মজার রেশটা থাকে, পরবর্তী ক্লাসে আসারও তোমরা উৎসাহ পাও। জিএসসি পরীক্ষা। সো আমার জিএসসি পরীক্ষা আমি দিয়েছি 2010 সালে, এবং আমি জিএসসি পরীক্ষার ফার্স্ট ব্যাচ ছিলাম। আমি জানতাম যে জিএসসি পরীক্ষায় প্রশ্ন মনে হয় সহজ হবে, সো এরকম চিন্তাভাবনা করে আমি গেলাম। তো আমার রোল তখন ছিল রোল 8, আর আমার বন্ধুর রোল ছিল রোল 7। আমি আমার বন্ধুর সাথে চুক্তি করেছি যে দোস্ত তুই গল্পগুলো পড়িস, আমি কবিতাগুলো পড়বো, ঠিক আছে? সো এরপর অবজেক্টিভ আসলে তুই আমাকে গল্পের অবজেক্টিভগুলো দেখাইস, আমি তোকে কবিতার অবজেক্টিভগুলো দেখাবো। ভালো ভালো এই যে চুক্তিটা, এটা ভালো না? এটা তোমরা কারা কারা জীবনে করেছো আমাকে একটু কমেন্টে লিখে জানাবা, যে এই ধরনের গাগুলা, এই ধরনের যে গল্পগুলা, এই গল্পগুলা তোমাদের সাথেও অনেকের ঘটেছে কিনা, এটা আমাদেরকে একটু লিখে জানাও। হ্যাঁ, আচ্ছা। সো একটা আবদুল্লাহ বলেছে যে ভালো লাগে নাই, কারণ বইয়ের পড়াগুলোই আবার পড়িয়েছেন, ভিন্ন কিছু পড়াননি। এটা একটা ভালো ফিডব্যাক, বাট এটার প্রবলেম কি, তোমাকে কিন্তু আমি পড়াচ্ছি হলো এইচএসসির জন্য। তোমাকে যদি আমি চাকরি জীবনের জন্য পড়াতাম, তাহলে হয়তো বা তোমাকে এর চেয়ে অনেক অ্যাডভান্স লেভেলে গিয়ে আমি পড়াতাম। কিন্তু তোমাকে এমন কিছু যদি আমি পড়াই যেটা তোমার পরীক্ষায় আসবে না, কিংবা বেশিরভাগটাই তোমার মাথার উপর দিয়ে যাবে, তখন তো আবার বলতে যে ভাই এত কঠিন পড়া কেন পড়ান। আচ্ছা, গল্পটাতে ফেরত আসি, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা দিতে গেলাম, প্রথম পরীক্ষায় বাংলা প্রথম পত্র। গিয়ে দেখি আমার বন্ধু রোল 7-এর সিট হচ্ছে সিট প্ল্যান অনুযায়ী লাস্ট বেঞ্চে, আর আমার ক্লাস হচ্ছে ফার্স্ট বেঞ্চে। আমার তো মাথায় হাত, হ্যাঁ 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 সর্বনাশ, আমি তো গল্প পড়ি নাই। আর আমার বন্ধু সে কবিতা পড়ে নাই, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট তার তো সামনে একজন বন্ধু আছে। আমার পিছেও কেউ নাই, কারণ হচ্ছে আমার বেঞ্চটা হচ্ছে ফার্স্ট বেঞ্চ, একদম দেওয়ালের সাথে লাগানো। আর সেকেন্ড বেঞ্চের মধ্যে দিয়ে হচ্ছে একটা দরজা, প্রায় 2 মাইল দূরে হচ্ছে সেকেন্ড বেঞ্চ, এবং সেকেন্ড বেঞ্চে অনেক দূরে। সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, ফোর্থ বেঞ্চ সেগুলো কাছাকাছি হলেও সেগুলো আমার থেকে অনেক দূরে। তো বেশ বিপদে আছি, কি করব বুঝতে পারছি না। এমন সময় আমার মাথায় একটা আইডিয়া আসলো, যে কারণে আমি সবসময় বলি থিওরিটিক্যাল নলেজকে ইমপ্লিমেন্ট করতে হবে, থিওরিটিক্যাল নলেজকে জীবনে খাটাতে হবে। ছোটোবেলা থেকে একটা জিনিস পড়েছি যে পানির অপর নাম জীবন। সো আমার কাছে মনে হলো আচ্ছা, এই যে পানির অপর নাম জীবন, তো লেটস ট্রাইট, দেখি পানি আজকে আমার জীবন বাঁচাতে পারে কিনা। হ্যাঁ, অবভিয়াসলি এখন হয়তো হাসি আসতে পারে যে জিএসসি পরীক্ষার সাথে জীবনের তুলনা হয় কিনা, কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট একটা ক্লাস 8 পড়ুয়া বাচ্চার কাছে, যে মাত্র জিএসসি পরীক্ষা দিতে গেছে প্রথম পরীক্ষা, তার কাছে ওই মুহূর্তে ওইটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার কাছে একটা পানির বোতল ছিল, প্রথম দিন যেহেতু পরীক্ষা দিতে গেছি, মা বাসা থেকে একটা পানির বোতল দিয়ে দিয়েছে। আমি করলাম কি, হাই বেঞ্চের উপর দাঁড়িয়ে সিলিংয়ে পানি মারলাম। তারপর হচ্ছে যখন আমার গার্ড আসছে, পরীক্ষা হলের গার্ড আসার পরে আমি বললাম কি, ম্যাডাম উপর থেকে পানি পড়ে। ম্যাডাম বলে এই পিছাও তাড়াতাড়ি বেঞ্চ পিছাও, খাতা ভিজে যাবে। আমি তো তাড়াতাড়ি বেঞ্চ পিছায়, আমার বেঞ্চটা পিছায় সেকেন্ড বেঞ্চের সাথে লাগাই ফেলছি, এবং ওই যে ফার্স্ট বেঞ্চটা ওইটাতে কিন্তু তখন আমাকে বসতে হয়নি। অর্থাৎ আমি তখন সেকেন্ড বেঞ্চের সাথে অ্যাটলিস্ট ডিস্টেন্সটা কমায়, তখন হচ্ছে আমি আমার ড্যামেজ মিনিমাইজ করছি, বা হচ্ছে আমি একটু ড্যামেজ কন্ট্রোল করছি। সো এটা একটা স্কুল লাইফের খুবই ইন্টারেস্টিং গল্প ছিল। সো অনেক মানে একটা অনেক টেন্স মোমেন্ট, কিন্তু ওই যে জীবনে যা কিছু আমি শিখবো বই থেকে, সেটাকে জীবনে কাজে লাগাতে হবে, তাহলে হচ্ছে আমরা আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবো। সো আমরা মোটামুটি ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তেমন কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, সবাই বলছে যে ভালো লেগেছে অনেক। আমারও সেম কন্ডিশন হয়েছিল ভাইয়া, ওরে ভাইয়া পড়া, এটা বলছে রামেল মজুমদার। সাইদুল ইসলাম বলছে জি ভাইয়া। তো আমাকে এসকে বাঁধন বিশ্বাস কেন যেন গুটিবাজ বলছে, আমি কারোর সাথে কোনো গুটিবাজি করি নাই। সো হাসান জুবাইর বলছে দারুণ, গুড আইডিয়া, অনেকেই বলছে। রফিকুল ইসলাম চুজ বলছে, সাদিয়া নামিন বলছে ট্যালেন্টস, উপস্থিত বুদ্ধি ভালো। ইর্তিজা ইমদাদ আমি বলছে, তারপর হচ্ছে কনক কৌরি বলছে আমার কাহিনীর কপি। আমার মনে হয় না এটা তোমার কাহিনীর কপি, কারণ হচ্ছে আমি জিএসসি পরীক্ষা তোমার আগে দিয়েছি, তুমি আমার কাহিনীর কপি করেছো। আচ্ছা, সো মুশফিকুল্লাহ খান সিয়াম বলছে when humans use 100% of their brain, exactly
সো মজার ব্যাপার ভাইয়া সামিদুল ইসলাম বলছে, সাইফ বিন হাসিম বলছে ট্যালেন্ট রে ভাই ট্যালেন্ট, লিজেন্ড বলছে তানজিম মাহমুদ, ভাইয়া লিজেন্ড বলছে আদনান রহমান, এমএসটি কামরুন নাহান, অনিতা বলছে তখন কি বর্ষাকাল ছিল কিনা, হ্যাঁ বর্ষাকাল ছিল। সো অনেকগুলো ইন্টারেস্টিং কমেন্ট আমরা পেয়েছি, প্রায় 700 স্টুডেন্ট নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করেছিলাম। দুঃখজনক ব্যাপার হচ্ছে 300 স্টুডেন্ট ফাঁকি দিয়ে পালিয়েছে, যারা ক্লাস থেকে পালায়, মানে যখন অফলাইন স্কুল চলতো এরাই হচ্ছে স্কুল থেকে পালাতো, তারা ক্লাস থেকেও পালিয়েছে, কোনো ব্যাপার না, জীবনে ক্লাস থেকে পালিয়ে অনেক কিছু করা সম্ভব। কাজী নজরুল ইসলাম একটা ভালো উদাহরণ। আমরা পরবর্তী উদাহরণ এবং পরবর্তীতে কারকের আরও যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো নিয়ে পড়বো। সবাই আমার সাথে দেখা হবে তোমাদের পরবর্তী, আজকে তো হচ্ছে রবিবার, সোমবার দেখা হচ্ছে না, সোমবার আমি প্রিপারেশন নিব এবং পড়ালেখা করবো, কালকে সারা রাত পড়ালেখা করেছি। সো মঙ্গলবার তোমাদের আবার দেখা হবে সকাল 9:30টায়, সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, এবং আজকের ক্লাসে যাদের ভালো লাগে নাই তারা একটু আমাকে ইনবক্সে লিখে জানিও যে আজকের ক্লাসটা কেন ভালো লাগে নাই, আর যদি ভালো লাগাতে হয় তাহলে তোমাদের জন্য আমি কি করতে পারি। আমি সবসময় তোমাদের জন্য সেসব কিছু করার চেষ্টা করব। যাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে তাদেরকেও অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে দেখা হবে, টাটা।